আজকে আমাদের এই চ্যাপ্টারের 7 নম্বর ক্লাস। চ্যাপ্টার শুরু হইলো না মনে হয়েছে সেই দিন, দেখতে দেখতে কিন্তু 6টা ক্লাস হয়ে গেছে। আজকে আমরা 7 নম্বর ক্লাসে পৌঁছাইছি। আর আমি একটু গত ক্লাসটা সংক্ষেপে রিভিউ করে দিচ্ছি। যে আমরা রাসায়নিক সাম্যাবস্থা শিখছিলাম। রাসায়নিক সাম্যাবস্থা কোন টাইপের রিঅ্যাকশনের জন্য হয়, উভমুখী রিঅ্যাকশনের জন্য হয়। এবং উভমুখী বিক্রিয়ার যেরকম দুইটা দিক থাকে সেরকম দুইটা রেট থাকে, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড। এই দুইটা রেট যখন সমান হয় তখন সেটাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। তারপরে তোমাদেরকে একটা এক্সপেরিমেন্ট করে দেখাইছিলাম, বা এক্সপেরিমেন্ট থেকে দেখাইছিলাম যে একটা বিক্রিয়া এ থেকে বি তৈরি হচ্ছে, বা বি থেকে এ তৈরি হচ্ছে, ভালো কথা। তো সেইখানে যখন এর ঘনমাত্রার পরিবর্তন হবে না, মানে ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে না, বি এর ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে না, মানে এটা মিন করে এ থেকে যে হারে বি তৈরি হয় বি থেকে সেই হারে এ তৈরি হয়। তো যখন এটা হবে তখন এই সাম্যাবস্থায় পৌঁছাবে। তো সাম্যাবস্থা নিয়ে কয়েকটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট ছিল। সাম্যাবস্থা হার সমান পরিমাণ না। সাম্যাবস্থা অনন্তকাল চলতে থাকে। তুমি যদি পরিবর্তন না করো, তুমি যদি নিয়ামক পরিবর্তন না করো, সাম্যাবস্থা সারা জীবন সাম্যাবস্থা থাকে। আর এটা একটা গতিশীল অবস্থা। এই গতিশীল অবস্থা যে সেটার প্রমাণ দেখছিলাম। তারপরে এর উপরে প্রভাবকের কোনো ভূমিকা নাই। আর একটা উভমুখী বিক্রিয়া আসলে কখনো শেষ হয় না, সে সাম্যাবস্থায় পৌঁছায়। এবং এটাকে আমরা অনেক সময় কি বলে ধরে নিই, এন্ডিং বলে ধরে নিই। তারপরে দেখছিলাম যে তুমি যদি হইতেছে ফেরাস আয়নের সাথে সিলভার আয়নের বিক্রিয়া করো, সেখানে ফেরিক আয়ন তৈরি হয় এবং সিলভার ধাতু অধঃক্ষিপ্ত হয়। তো আমি যদি কিছু তেজস্ক্রিয় সিলভার ধাতু যোগ করি সাম্যাবস্থায় পৌঁছানোর পরে, তারপরও দেখা যায় দ্রবণে কিছু জলীয় সিলভার, তেজস্ক্রিয় সিলভার পাওয়া যায়। এটা প্রমাণ করে যে অবশ্যই এই সিলভার থেকে এখানে তৈরি হয়েছে। এটা প্রমাণ করে বিক্রিয়ার গতিশীলতা। আর তুমি যদি রেট ভার্সেস টাইম গ্রাফটা নাও, যখনই দুই লাইন একসাথে মিলিত হবে তখনই সেই রিয়াকশনটা সাম্যাবস্থায় পৌঁছায়। যদি ধনাত্মক প্রভাবক যোগ করো আগে মিলিত হবে, সাম্যাবস্থার অর্জনকে ত্বরান্বিত করে। আর ঋণাত্মক প্রভাবক যোগ করলে কিছুটা দেরিতে পৌঁছাবে, সাম্যাবস্থার অর্জনকে সে আরো দেরি করে। এরপরে আমরা দেখছিলাম যে ভরক্রিয়ার সূত্র কে দিছে, জিএম গুলবার্গ এবং পিটার ওয়েজ। তারা বলছে একটা বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভর বলতে যদি অ্যাকুয়াস হয় মোলার ঘনমাত্রার মানটা হয়, গ্যাসিয়াস হলে এটিএম এর মানটা হয়। এবং তার মানে কি, একটা বিক্রিয়ার হার ঘনমাত্রা সমানুপাতিক, অথবা একটা বিক্রিয়ার হার চাপের সমানুপাতিক। যদি সেখানে গ্যাস থাকে একটা তাহলে সেখানে চাপ হয়, যদি সেখানে গ্যাস একাধিক হয় তাহলে আংশিক চাপ হয়। আর তোমাদেরকে এটা বলছিলাম ঘনমাত্রা মানে তো মোল পার লিটার জানো। আর আংশিক চাপ সমান কি, মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। আর মোল ভগ্নাংশ মানে নিজ মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। এরপর বলছে সাম্যধ্রুবক। সাম্যধ্রুবক কি জিনিস, যে কোনো একটা বিক্রিয়ার সময়, একটা বিক্রিয়ার সময় যখন কোনো একটা বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছায় তখন সেখানে যে উৎপাদ এবং বিক্রিয়ক ওদের যে সক্রিয় ভরের অনুপাত, সেটাকে বলা হয় সাম্যধ্রুবক। অর্থাৎ ফরওয়ার্ড রেট কনস্ট্যান্ট এবং ব্যাকওয়ার্ড রেট কনস্ট্যান্ট, এদের রেশিওটাকে বলা হয় সাম্যধ্রুবক। আর যেহেতু আমাদের দুই রকমের সক্রিয় ভর আছে, ঘনমাত্রার জন্য কেসি আর চাপের জন্য হচ্ছে কেপি। ওকে। তো দেখলাম যে একটা বিক্রিয়ায় যে বিক্রিয়কগুলো আছে, যে উৎপাদগুলো আছে, তো উৎপাদ বাই বিক্রিয়ক সাম্যাবস্থায় যার যার সহগুলো পাওয়ার হয়ে যাবে, এই রেশিওটাকে সাম্যধ্রুবক বলা হয়। যদি ঘনমাত্রা নাও কেসি বের হবে, আংশিক চাপ নিলে কেপি বের হবে। পরে আমরা তিনটা গ্রাফ দেখছিলাম যে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম। তুমি যদি গ্রাফ নাও, এই গ্রাফে যখন এক্স অক্ষের সমান্তরাল হবে তখনই সাম্যাবস্থায় পৌঁছাবে। এবং এটা দেখো, উৎপাদ যেহেতু বেশি, কে এর মান এক থেকে বড়, এখানে উৎপাদ কম, কে এর মান এক থেকে ছোট, এখানে বিক্রিয়ক উৎপাদ সমান মানে কে এর একের সমান। তারপরে এখানে আমরা শেষ করছিলাম যে কে এর মান এক থেকে বড় হইলে কি হয়, ছোট হইলে কি হয়, আর কে এর মান এক্স্যাক্টলি একের সমান হইলে কি হয়। এবার সবাই টাইটেল লিখে নাও যে কেপি কেসির একক। কেপি কেসির একক। আমাদের এখান থেকে আজকের ক্লাস শুরু হচ্ছে। আর তোমাদের বইতে, যদি বই আমি পড়তে না করছিলাম, বাট তোমরা যখন আজকের পরে বই পড়বা দেখবা বইতে এর মাঝখানে লা শাতিলের নীতি ঢুকাই দিছে। আমরা লা শাতিলের নীতি পড়বো বাট সাম্য অবস্থার একেবারে শেষে গিয়ে পড়বো। মানে সাম্য অবস্থার ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে সেগুলো পড়ার পরে লা শাতিলের নীতি পড়বো। কারণ অনেকগুলো কারণ আছে। একে তো এটা তোমার 9-10 পড়া জিনিস, ওই যা পড়ছো তাই, নতুন এখানে কিচ্ছু নাই। আবার লা শাতিলের নীতির সাথে আমাদের এই টপিকগুলোর কোনো সম্পর্কই নাই, এই জন্য ওটা শেষের জন্য আমরা রেখে দিই। একজন জিজ্ঞেস করছে, ভাইয়া আহ, ইত্যাদিতে এই মান্থের অনুষ্ঠান বাগেরহাট নিয়েছিল, খুব সুন্দর ডিস্ট্রিক্ট। আচ্ছা হ্যাঁ, বাগেরহাট তো, বাগেরহাট সুন্দর বলতে হচ্ছে তুমি যদি মডার্ন ইনফ্রাস্ট্রাকচার বলো তাহলে বাগেরহাট এত সুন্দর না। মানে বাগেরহাট শহরটা কি বলবো, ঢাকার একটা গলি যেরকম বাগেরহাট শহরটা অনেকটা এরকম। কিন্তু বাগেরহাট হইতেছে এত মানুষের ঘনত্ব নাই। তারপরে হচ্ছে বাগেরহাটে মানে পপুলেশন ডেন্সিটি অনেক কম। নদী নালা, নদী নালা অনেক বেশি, অনেক বেশি মাছ পাওয়া যায়। তো সেই দিক থেকে বাগেরহাট সুন্দর। কিন্তু তুমি যদি নাগরিক সুবিধা চাও,
তাহলে বাগেরহাট এত সুন্দর না। সুন্দর না বলতে ধরো তোমার একদিন কিছু একটা খাইতে মন চাচ্ছে, ধরো কিছু একটা বলতে হচ্ছে একটু এমন খাবার যেটা সচরাচর পাওয়া যায় না, ধরো পিৎজা খাইতে মন চাচ্ছে, তুমি বাগেরহাট শহরের মধ্যে কোয়ালিটি পিৎজা পাবা না। অথবা ধরো তোমার একদিন হচ্ছে আহ, কিছু একটা খাইতে মন চাচ্ছে, ধরো ক্যাশনার সালাদ খাইতে মন চাচ্ছে তোমার, ওইটা বাগেরহাট শহরে পাওয়া যায় না। মানে কোয়ালিটি ফুল পাওয়া যায় না, এই হচ্ছে সমস্যা, বাট এমনিতে সুন্দর। কেপি এবং কেসি এর একক। সো কেপি কেসি এর একক কি? দেখো তোমাদের মনে আছে কিনা যে কেপি যদি ইকুয়েশনটা বলি, কালকের ক্লাস, তো আজকে একটু লিখে দিই। তুমি যদি কেপি এর ইকুয়েশন চাও তাহলে সাম্য অবস্থায় কি হবে? সাম্য অবস্থায় হইতেছে, এভাবে না লিখে এভাবে লিখি, উৎপাদের আংশিক চাপ, কি হলো এটা, পি অফ উৎপাদ আর পি অফ বিক্রিয়ক। ওকে, এই হচ্ছে কেপি। আর কেসি যদি বলি তাহলে হইতেছে উৎপাদের ঘনমাত্রা আর হইতেছে বিক্রিয়কের ঘনমাত্রা। দেখো এই হইতেছে আমাদের হিসাব নিকাশ। এবং এগুলো অবশ্যই কি হবে, এগুলো অবশ্যই সাম্য অবস্থায় নিতে হবে, তাই না? ডেফিনেটলি সবগুলো, এই তথ্যগুলো তোমাকে সাম্য অবস্থায় নিতে হবে। এখন তোমাদেরকে যখন আমি ভরক্রিয়ার সূত্র পড়াইছিলাম তখন দেখো এখানে বলছিলাম যে এই যে মোলারিটি, মনে পড়ে যে এখানে বলছিলাম শুধু মান নেওয়া হয়, এর একক নেওয়া হয় না? মানে মোলারিটিও এখানের মান নেওয়া হয়, কিন্তু হইতেছে একক নেওয়া হয় না। এই যে এটিএম এর মান নেওয়া হয়, একক নেওয়া হয় না, মনে পড়ছে? এটা কিন্তু আমি ভরক্রিয়া সূত্র পড়ানোর সময় বলছিলাম। তাহলে যেহেতু মোলারিটি নিচ্ছ ওর মানটা, তারপরে এখানে এটিএম এ নিচ্ছ ওর মানটা, একক তুমি যেহেতু নিচ্ছ না, মানে সক্রিয় ভরে যেহেতু একক নিচ্ছ না, তার মানে হইতেছে যে এইখানটাতে কেপিকেসিরও কোনো একক হবে না, কারণ এখানে আংশিক চাপের মানটা নিচ্ছ, এইখানে আংশিক চাপের মানটা নিচ্ছ, ঘনমানটার মানটা নিচ্ছ, এখানে মানটা নিচ্ছ। এই জন্য তুমি যে বইটাই পড়ো না কেন, যে বইটাই পড়ো না কেন, সেই বইতে হয়তো বা খুব বোল্ড হরফে লেখা আছে যে কোনো একক নাই, কিন্তু জিনিসটা কতটা হিপোক্রেসি হয়েছে জানো? যে বইতেই খুব বড় হরফে লেখা আছে কেপিকেসির কোনো একক নাই, সেই বইতে আবার কেপিকেসির একক দিয়ে রাখছে। খালি বইতে যে দিয়ে রাখছে তা না, তোমাদের পরীক্ষাও দিয়ে রাখছে। যেমন আর একটা দুইটা ক্লাস পরে তোমাদের আমি সিকিউ এমসিকিউ সলভ করাবো, তখন তুমি দেখবা যে কি পরিমাণ এই জিনিসগুলো আসছে, যে কেপি এর একক নিচের কোনটি, কেসি এর একক নিচের কোনটি। তো তখন কিভাবে বের করা হয় তোমাদেরকে দেখাচ্ছি। সো এটা আসলে কি বলে, পরীক্ষার জন্য আমাদের আছে, বাট নর্মালি কেপি কেসির একক হয় না। এখন চলো একটা উদাহরণ দেখি। উদাহরণটা হচ্ছে, আমার কাছে একটা বিক্রিয়া নেই আমি, বিক্রিয়া কি নিব, বিক্রিয়া নিব হইতেছে এইটা, ধরো কি বিক্রিয়া নেব, ক্যালসিয়াম ক্লোরাইড আছে, ধরো ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড না, এই বিক্রিয়া নেই, 3H2, এটা গ্যাসিয়াস অবস্থায় আছে, প্লাস হচ্ছে N2, এটাও গ্যাসিয়াস অবস্থায় আছে, আর সেখান থেকে তৈরি করে হইতেছে 2NH3, এটাও গ্যাসিয়াস অবস্থায় আছে। ধরো এরকম একটা বিক্রিয়া তোমাকে দেওয়া আছে। এখন এই যে এই বিক্রিয়া যেহেতু তোমাকে দেওয়া আছে, এখন ধরো তুমি এখানে কি করতে চাও, তুমি এখানে করতে চাও হইতেছে কেপিকেসির একক বের করতে চাও, যেহেতু বলছে আমাদের পরীক্ষার জন্য আছে, তোমার পরীক্ষা আসলে তুমি এই অনুযায়ী করবা। আমি যদি এখানে কেসির একক বের করতে চাই, তাহলে এককটা কি হবে? এককটা হবে হইতেছে এই যে অ্যামোনিয়া, ওটার তো উপরে ঘনমাত্রা যাবে, তাই না? ঘনমাত্রার একক কি, মোল পার লিটার। তাহলে অ্যামোনিয়ার একক হইতেছে মোল পার লিটার। কিন্তু অ্যামোনিয়ার উপরে তো একটা স্কোয়ার যাইতো, তাই না? তাহলে মোল পার লিটার তার স্কোয়ার নিচ্ছে, আমি তো এখানে মান নিচ্ছি না, আমি একক নিয়ে দেখাচ্ছি একক কেমনে বের করতে হয়। আর এইখানে কি হবে, এইখানে হবে দেখো মোল পার লিটার, তার উপরে কি হবে, কিউব হবে না? এই যে, তাহলে মানের উপরে কিউব হলে এককের উপরেও তো কিউব হয়। আর এই নাইট্রোজেন বিক্রিয়ক, সো ইনটু এখানেও কি হবে, এখানে হবে মোল পার লিটার। তাহলে আমি যদি একবারে তোমাদেরকে হিসাব নিকাশ দেখাই, তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়, দাঁড়ায় হইতেছে এইটা, উপরে হচ্ছে মোল পার লিটার তার স্কোয়ার, আর নিচে কি থাকে, নিচে থাকে হইতেছে মোল পার লিটার টু দি পাওয়ার হইতেছে 4 থাকে। সো আলটিমেটলি তুমি কি পাচ্ছ, কেসি সমান পাচ্ছ হইতেছে এইটা, মোল পার লিটার ইনভার্স টু। সবাই আশা করি এইটা কেমনে বের করছি বুঝতে পারছো। এখন এই বিক্রিয়া না হয়ে যদি আমি আরেকটা বিক্রিয়া নেই, ধরো আরেকটা বিক্রিয়া,
সেটা কিরকম বিক্রিয়া? সেটা বিক্রিয়া হইতেছে এইটা, ধরলাম হচ্ছে N2O4 বা হইতেছে 2NO2, সে তৈরি করছে হইতেছে N2O4, এবং ধরলাম যে এটাও গ্যাসিয়াস অবস্থায় আছে, এটা হইতেছে গ্যাসিয়াস অবস্থায় আছে। এখন আমি এটার জন্য যদি হইতেছে কেসির একক বের করতে চাই, তাহলে কেসির একক কি হবে? কেসির একক হবে হইতেছে উপরে এইটার ঘনমাত্রা, মানে শুধু মোল পার লিটার হবে, তার কিন্তু কোনো স্কোয়ার কিউব 4 5 কিছুই হবে না, কারণ ওর আগে সহগ 1 আছে, সহগ 1 থাকলে পাওয়ার 1 হবে। তাহলে এখানে হবে হইতেছে এইটা মোল পার লিটার, আর এখানে কি হবে? মোল পার লিটার টু দি পাওয়ার 2। এই তো, কারণ এখানে এই দুইটা পাওয়ার হয়ে যাবে। ওকে, সো আমি যদি এইটুকু দেখি, তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় হইতেছে এইটা, যে এখানে মোল পার লিটার টু দি পাওয়ার হইতেছে -1। এখন তোমরা একটু বুঝার চেষ্টা করো তো, এতক্ষণ ধরে করার পরে তোমরা কি খেয়াল করছো যে এইখানে যে -2 পাইছো, এই -2টা আসলে কিভাবে বের করা যায়? এই যে বিক্রিয়কের মোল সংখ্যা, উৎপাদের মোল সংখ্যা হইতেছে 2, খেয়াল করো তো, যে উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2, এই যে 2, আর বিক্রিয়কের মোল সংখ্যা হইতেছে 3 আর 1 যোগ করলে কত থাকে? 4। তাহলে উৎপাদের মোল সংখ্যার সাথে বিক্রিয়কের মোল সংখ্যা মাইনাস করলে এখানে -2 দাঁড়ায়। এই সবাই কি ফিল করতে পারি এটা? আসলে তো তাই হয়েছে, দেখো এই যে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা হয়েছে, এখানেও কি হয়েছে? উৎপাদের মোল সংখ্যা তো 1, মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা দেখেই তো -1 পাইছে। সো এখানেও আসলে এই -1 কই থেকে আসছে? উৎপাদের মোল সংখ্যা 1 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা 2, সো বিয়োগ করলে কি থাকে? -1 থাকে। তাহলে আমি যদি তোমাদেরকে একটা ফর্মুলা বের করে দিতে পারি, সেই ফর্মুলা হইতেছে এইটা, যে কেসি এর একক, এই যে পাশে দেখাচ্ছে এখানে লেখা আছে, কেসি এর একক হইতেছে এইটা, মোল পার লিটার টু দি পাওয়ার ডেল্টা এন। ভাই ওই দুইটা যেটা তোমাদেরকে বের করে দেখাইছে, এখন তুমি কি সব ক্ষেত্রে এরকম করে করে বের করবা? এগুলো আসে এমসিকিউতে, অথবা এগুলো নর্মালি একটা ম্যাথ করতে গিয়ে শেষে একক বসাইতে হয়। তো আলাদা করে ওই নাটক সিনেমা করার সময় তোমার থাকবে না, ওই সুযোগও তোমার থাকবে না, সময় তোমার থাকবে না। তো আমরা এখানে একটা শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করব, দ্যাট ইজ মোল পার লিটার টু দি পাওয়ার ডেল্টা এন। ডেল্টা এন কি? উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। এবং কাদের মোল সংখ্যা নিব? অ্যাকুয়াস এবং হচ্ছে গ্যাসিয়াস, মানে কোনো সলিড থাকলে তার মোল সংখ্যা আমরা নিব না। যেমন আমি এখানে ফেরত আসবো, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই দিই। ধরো আমি আরেকটা প্রশ্ন নিচ্ছি, ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথর, এটা তো সলিড থাকে, এস লিখলাম, তার সাথে 2HCl, আমি এখানে অ্যাকুয়াস লিখলাম। সেখান থেকে কি তৈরি করে? ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করে, এটা হচ্ছে সলিড। কার্বন ডাই অক্সাইড তৈরি করে, এটা গ্যাসিয়াস। আর তৈরি হয় হইতেছে পানি। ধরো পানি, ইয়া তৈরি হলো, পানি হচ্ছে গ্যাসিয়াস পানি, বাষ্প তৈরি হয় নর্মালি। এবার আমি যদি এই বিক্রিয়ার জন্য কেসির একক বের করতে চাই, তাহলে কেসির একক কি দাঁড়ায়? কেসির একক দাঁড়ায় হইতেছে মোল পার লিটার টু দি পাওয়ার ডেল্টা এন। এখন বলো তো কাঁচা বাচ্চারা, এখানে ডেল এন এর মান কত হবে? ডেল এন এর পরিচয় কি ছিল? উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। এখন আমার প্রশ্ন হইতেছে এখানে উৎপাদের মোল সংখ্যা কত? এইখানে হইতেছে 1, এইখানে হইতেছে 1, আর এখানে হইতেছে 1। তাহলে উৎপাদের মোট মোল সংখ্যা হইতেছে 3, মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা কত হবে? এটা হইতেছে 2, বাট এটা কত হবে? 0। কেন 0 হবে? কারণ আমি বলছি এখানে কোনো সলিড কিছু নেওয়া যাবে না। তার মানে হইতেছে 3 - 2, মানে হইতেছে এখানে কি দাঁড়ায়? 1 দাঁড়ায়। তাহলে এটার জন্য কেসির একক কি হবে? কেসির একক হবে হইতেছে মোল পার লিটার। ওকে, তাহলে সবাই হইতেছে এই ফর্মুলাটা লিখে নাও। কোন ফর্মুলা? যে কোন একটা বিক্রিয়ার ক্ষেত্রে কেসি এর একক হবে হইতেছে এইটা, যে মোল পার লিটার টু দি পাওয়ার ডেল্টা এন। ওকে, ভালো কথা। সো মোল সলিড, যে নিব না, সলিডের সক্রিয় ভর 1 না, সো 1 এর তো কোনো একক হয় না আসলে। প্রথমত এই পুরো কনসেপ্টটাই ভুল, তোমাদের পরীক্ষার জন্য শেখাচ্ছে। তো ভুল কনসেপ্টের আবার ব্যাখ্যা কি? ভুল কনসেপ্টে তোর ব্যাখ্যা কোনো কিছু হয় না, তাই না? সেই জন্য এই প্রশ্নগুলো করো না যে কেন সলিড নেওয়া হয় না, কোনো কিছু নেওয়া হয় না। আসল সায়েন্স তো আসলে কারোরই কোনো একক নাই, কারণ তুমি এখানে সক্রিয় ভর নিচ্ছ। আমরা যেটা করছি সেগুলো বাংলাদেশি বইয়ের নিয়মে আছে, বাংলাদেশি বইয়ের পরীক্ষার জন্য আমরা করছি, আর কিছু না।
আচ্ছা, এবার আমাকে বলো তো ভাই, কেসি এর একক যদি হইতেছে মোল পার লিটার টু দি পাওয়ার ডেল্টা এন হয়, তাহলে কেপি এর একক কি হবে, তোমার বিবেক কি বলে? ভাইয়া, উৎপাদ থেকে সলিড ক্যান নিচ্ছেন। উৎপাদ থেকে তো সলিড নিচ্ছি না, তো সলিড বাদ দিচ্ছি, দেখো। এই যে এখান থেকে উৎপাদের, ও সরি সরি, এখানে ক্যালসিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস, অ্যাকুয়াস। এখানে অ্যাকুয়াস লেখো, ঠিক করো। ক্যালসিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস। আমি লিখছি সলিড, কিন্তু মনে মনে ওটাকে ধরে নিচ্ছে হচ্ছে অ্যাকুয়াস। লিখতে চাইছিলাম ও অ্যাকুয়াস যখন আমি লিখবো। ভাইয়া, বাংলাদেশের বইগুলোর মধ্যে রেফারেন্স বই হিসেবে কাকে নিব? রেফারেন্স বই হইতেছে এখানে পানিও হবে হইতেছে গ্যাসিয়াস। রেফারেন্স বই কয়েকটা, ধরো হাজার স্যারের বইটা হচ্ছে রেফারেন্স বই। তারপরে হইতেছে কবির, মানে যদি কোনো ভুল ঠিক করতে চাও তাহলে এগুলো রেফারেন্স বই, বাট এগুলো তো ভুল আছে, যেখানে যেখানে ভুল আছে সেখানে সেখানে তো আমরা ঠিক করে দেই। পানিটাও গ্যাসিয়াস হবে, কত জায়গায় ভুল করছি। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, যদি কেসি এর একক হয় মোল পার লিটার টু দি পাওয়ার ডেল্টা এন, তাহলে কেপি এর একক কি হবে বুঝো? এটিএম টু দি পাওয়ার ডেল্টা এন। এই ফিল করতে পারি? কারণ একটা হচ্ছে মোলার ঘনমানটা তুমি হিসাব করতা, আরেকটা আংশিক চাপ হিসাব করতা। তো ওখানে মোলার ঘনমানটা মানে কি, মোল পার লিটার। আর এখানে কি হবে তাহলে, এটিএম। তাহলে এটিএম টু দি পাওয়ার ডেল্টা এন, বাট এইখানে ডিফারেন্স হচ্ছে তুমি এইখানে শুধু কি নিবা, গ্যাসিয়াস নিবা। কেউ প্লিজ প্রশ্ন করো না যে ভাই কেন গ্যাসিয়াস নিতে হয়, কারণ আসলে জিনিসটাই ভুল। এর কোনো ব্যাখ্যা নাই তোমাদের বই অনুযায়ী। গ্যাসিয়াস ধরে নেয়, মানে এখানে অ্যাকুয়াসকেও নেয় না, শুধু গ্যাসিয়াস নেই। কেন নেয় ব্যাখ্যা নাই, কেন ব্যাখ্যা নেই, পুরো জিনিসটাই ভুল। তো ভুল জিনিসের আর কি ভুল ব্যাখ্যা করবা তুমি? যেমন ধরো যদি আমরা এইখানে, আমি একটু এখানে ফেরত আসি। তুমি যদি এইখানে কেপি এর একক বের করতে চাইতা, ধরো আহ এটাকে একটু সরাই রাখি এই পাশে। তাহলে কেপি এর একক কি, এটিএম টু দি পাওয়ার হইতেছে ডেল্টা এন, তাই তো? তাহলে এটিএম টু দি পাওয়ার ডেল্টা এন মানে কি? সো এইখানে যদি ডেল্টা এন বের করতে চাও তাহলে হইতেছে আমি এইটাকে নিব না, এই যে এইটা বাদ, এইটা এবং এইটা, তাহলে এক আর এক যোগ করলে থাকে 2, মাইনাস এইখানে থাকে 0। কেন 0? কারণ এটাকেও আমি নিতাম না, এটাকেও আমি নিতাম না। কেন নিতাম না? কারণ এখানে কোনোটা হচ্ছে গ্যাসিয়াস না। অর্থাৎ এখানে কি থাকে, এটিএম তার হইতেছে স্কোয়ার। আবার বলতেছি, কেউ জিজ্ঞেস করবে না যে কেন গ্যাসিয়াস নেওয়া হয়, আসলে আমি জানি না কেন শুধু গ্যাসিয়াস নেওয়া হয়, কারণ এই পুরো জিনিসেরই কোনো ভিত্তি নেই। এবং তোমরা তো এটা ফিল করতে পারো যে ডেল্টা এন যদি 0 হয় বা শূন্য হলে সাম্য ধ্রুবক কি হয়, ইউনিটলেস হয় না তোমাদের বই অনুযায়ী? সাম্য ধ্রুবকের কোনো একক নেই। মানে কেপি হোক এসি হোক, ওই যে ডেল এন যদি 0 হয় তাহলে সাম্য ধ্রুবকের কোনো একক থাকে না। তাহলে সবাই একটু লিখো আর আমার কথাটা একটু শোনো, যে আসলে সাম্য ধ্রুবকের একেবারে ভিত্তি কি? ভিত্তি হতেছে ভরক্রিয়া সূত্র। ভরক্রিয়া সূত্রতে আমরা মোলার ঘনমাত্রার একক নেই না, ওখানে আংশিক চাপেরও এটিএম এর একক নেই না, মান নেই, তো সেই হিসাবে কেপি কেসির কোনো একক থাকা উচিত না। এটা তুমিও বুঝো আমিও বুঝি। তোমার বইতেও লেখা আছে যে কেপি কেসির কোনো একক নাই, কিন্তু যে বইতে লেখা আছে কেপি কেসির একক নেই সেই বইতে আবার কেপি কেসির একক দিয়ে রাখছে। এবং পরীক্ষার জন্য তোমাদের একক আছে, মানে থাকতে পারে নাও থাকতে পারে, এই কেসে তো থাকবে না। সেটা কি, তুমি যখন কেপি এর একক বের করতে চাইবা এটিএম টু দি পাওয়ার ডেল্টা এন, ডেল্টা এন মানে উৎপাদের মোল সংখ্যা, মোট মোল সংখ্যা আর কি, মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। আর যদি ডেল এন 0 হয় তাহলে কেপি এর কোনো একক থাকে না। আর কেসি এর একক একই কথা, মোল পার লিটার টু দি পাওয়ার ডেল্টা এন। এবং এখানেও ডেল এন মানে হচ্ছে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, এইখানেও সেম কথা প্রযোজ্য। যদি ডেল এন এর মান 0 হয় বা বিক্রিয়ক উৎপাদের মোল সংখ্যা সমান হয়, তখন কেপি কেসির কোনো একক থাকে না। এবার আমরা ম্যাথ করা শুরু করব। সবাই টাইপ ধরে লিখো, লিখানো টাইপ 1। টাইপ 1 হইতেছে ইকুয়েশন ভিত্তিক বা ইকুয়েশন বেসড।
আচ্ছা, একটু বুঝাই দিই তোমাদেরকে জিনিসটা কিরকম। ধরো, এই যে প্রথমে আমাদেরকে একটা রিয়েকশন দেওয়া আছে যে এ থেকে বি তৈরি হচ্ছে। সো এ থেকে বি তৈরি হচ্ছে, ভালো কথা। ও সাম্যধ্রুবক ধরো কে। আমি কে কেন লিখছি ভাই, কেপি বা কেসি কেন লিখছেন না, কারণ আমি এখানে ইন জেনারেল টার্ম বলতে চাচ্ছি। তো এ থেকে বি তৈরি হইতেছে, তার সাম্যধ্রুবক ধরো হচ্ছে কে। তাহলে এই বিক্রিয়াকে তুমি যদি উল্টাই ফেলো, উল্টাই ফেলো মানে যদি বি থেকে এ তৈরি হয়, তাহলে তার সাম্যধ্রুবক মানে যদি এটা হয়, দেন প্রথমটা হতেছে আমাদের রেফারেন্স, নিচেরটা হতেছে আমাদের ইকুয়েশন। বি থেকে এ তৈরি করলে তার সাম্যধ্রুবক কি হবে, কে ইনভার্স। ফিল করতে পারো? তাহলে একটা বিক্রিয়াকে তুমি যদি উল্টাও, তাহলে কেপিকেসি কি হয়ে যাবে, কেপিকেসি ডিরেক্টলি উল্টে যাবে। ডিরেক্টলি উল্টে যাবে মানে হইতেছে, ধরো তোমাকে একটা ইকুয়েশন দেখাই, যে এমন যদি হয় H2 প্লাস হচ্ছে O2, ধরলাম এখানে তৈরি হইতেছে 2H2O, এবং আমি ধরলাম এটার কেসি এর মান যদি হইতেছে, ধরো কি ধরবো, 2 হয়। তাহলে তুমি যদি এই বিক্রিয়াকে ডিরেক্টলি উল্টায় দাও, এখানে হতেছে H2 প্লাস হচ্ছে O2, তাহলে এইটার কেসি এর মান কি হবে, 1/2। স্বাভাবিক না, ওইখানে উৎপাদ বিক্রিয়ক যা হবে এখানে উল্টে গেছে। তাহলে যদি উল্টে যায় তাহলে বিক্রিয়ার কেপিকেসিও কি হয়ে যাবে, ডিরেক্টলি উল্টে যাবে। এই হচ্ছে মেইন কথা, প্রথম সূত্র। আরেকটা সূত্র হইতেছে, এটাও কিন্তু এই সূত্র থেকে আসলে আসছে। 3 নাম্বারটা কি করছে, এটা হইতেছে আরেকটা। অ্যান্ড তুমি এখানে এ থেকে বি তৈরি হইতেছে, তার সাম্যধ্রুবক ছিল হইতেছে কে। তুমি করছো কি, এখানে এন দিয়ে গুণ করছো, এই পাশে এন দিয়ে গুণ করছো, এই পাশে এন দিয়ে গুণ করছো। আমরা করি না মাঝে মধ্যে, ভগ্নাংশ দূর করার জন্য 2 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করি। এখন আমরা জানি কেপিকেসির যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের সহগগুলো কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে। তাহলে যে এন দিয়ে গুণ করছো সেই এনটা কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে। অর্থাৎ পরের রিয়াকশনটা হইতেছে এরকম, বা পরের সূত্রটা, কোনো বিক্রিয়াকে তুমি যদি কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কেপিকেসিটা মাল্টিপ্লাই না হয়ে পাওয়ার হয়ে যায়। সো উদাহরণ দিয়ে যদি দেখাই, ধরো ওইটা দিয়ে দেখাচ্ছি, যে H2 এবং হচ্ছে O2, সেখানে কি তৈরি হলো, 2H2O। খবরদার এই টাইপের জিনিস লেখার সময় অবশ্যই তোমাকে হইতেছে ইয়া দিতে হবে, কি বলে, উপমুখী সাইন দিতে হবে। ধরলাম এটা হইতেছে 2, একক পরে দেখা যাবে। আমি করছি কি, এই বিক্রিয়াকে ধরো হইতেছে হাফ দিয়ে গুণ করছি, ½ H2O, ½ O2, তাহলে এখানে তৈরি করে এক অনু পানি। তাহলে এটা কি হবে বলো তো ভাই, কেসি সমান 2 টু দি পাওয়ার ½ না? তোমরা তো বুঝো যে 2 টু দি পাওয়ার ½ মানে তো √2। এই তো কথা। তার মানে হইতেছে যে কোনো একটা বিক্রিয়াকে আমি যদি কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করি মানে কি, মাল্টিপ্লাই করি মানে হইতেছে আমরা জানি যে কেপিকেসির পুরো ব্যাপারটাতেই সহগটা পাওয়ার হয়ে যায়। তাহলে এইখানে সহগ যা ছিল, এখানে সহগ তার কি হয়েছে, হাফ গুণন হয়েছে না? তাহলে সহগ যেহেতু পাওয়ার হয়ে গেছে, এখন নতুন সহগ কি আসছে, হাফ। নতুন সহগ এখানেও তো একটা হাফ ছিল, যেখানে একটা হাফ আসছে না? তো নতুন সহগ যদি হাফ আসে, আমরা যেহেতু জানি সহগগুলো পাওয়ার হয়ে যাবে, ওই হাফটাও কি হয়ে গেল, পাওয়ার হয়ে গেল। সো এইগুলোর আসলে বেসিক, এই জিনিসটাই বেসিক। এটার আর বেসিক মানে কি, বেসিক মানে আমি তোমাকে বলে দিলাম যেটা, যে সহগগুলো পাওয়ার হয়ে যায়, তার মানে যেটা দিয়ে গুণ করছে সেটাও কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে। সো এইটা হতেছে আমাদের দুইটা ফর্মুলা। প্রথম ফর্মুলা, কোনো বিক্রিয়াকে উল্টাইলে কেপিকেসি উল্টে যায়। দ্বিতীয় ফর্মুলা, কোনো বিক্রিয়াকে যদি আমি কোনো কিছু দিয়ে গুণ করি, মাল্টিপ্লাই করি, তাহলে যে সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করছি সেটা কেপিকেসির উপরে পাওয়ার হয়ে যাবে। এবার একটা ম্যাথ লিখে নাও, এটা আটকে দিই আর কি। এটা বুয়েট আসা ম্যাথ, বুয়েট 17-18। ম্যাথটা তোলা হইলে বললো।
ওকে, চলো দেখি। এখন তোমাদের কাছে এই প্রশ্নটা এখন খুব সহজ মনে হচ্ছে। কেন সহজ মনে হইতেছে? কারণ এতক্ষণ ধরে আমি যে দুইটা সূত্র নিয়ে প্যাক প্যাক করছি, সেই দুইটা সূত্র দিয়ে এখন ম্যাথ দিব, তাই না? এটা খুবই স্বাভাবিক যে ভাই এতক্ষণ ধরে আপনি যা নিয়ে কথা বলছেন এখন ম্যাথ দিচ্ছেন, এটা তো ওইটা নিয়ে হবে। কিন্তু ভাই পরীক্ষার হলে কি তোমাকে এরকম আগে থেকে কেউ 10 মিনিট এটা নিয়ে এই পক পক করবে, তারপরে অঙ্ক দিবে? তো এগুলো একটু এক্সাম হলে ধরতে হয়। মাঝে মাঝে তোমাদেরকে বলি এখন থেকে তুমি এই অভ্যাসটা করে ফেলো, যে একটা প্রশ্ন বা একটা ম্যাথ যখন এক্সাম হলে আসবে, তখন কিভাবে বুঝতা যে এটা এই ম্যাথ। আমরা একটু দেখি, দেখো। নাইট্রোজেন, হাইড্রোজেন, সেখানে অ্যামোনিয়া তৈরি হয়েছে, এবং কেপি এর মান দেওয়া আছে 1/27 এটিএম, ইনভার্স টু দেওয়া আছে। এবং আমাকে বলছে যে এই যে এ নাম্বারের কেপি এর কত, মানে এই দুইটা বিক্রিয়ার কেপি কত। তাহলে প্রথমটাতে এইখানে অ্যামোনিয়ার ডান পাশে ছিল, জ্ঞাপক হতো। অ্যামোনিয়াকে ডিরেক্টলি উল্টানো হয়েছে না, সো বুঝতে পারো যে এই রিয়েকশনটা আসলে 2 নম্বর যেটা বলছে, বিক্রিয়াকে ডিরেক্টলি উল্টানো হয়েছে। সো ডিরেক্টলি যদি উল্টানো থাকে, তাহলে প্রথমটার মানে আমাদেরকে যে উদ্দীপক দেওয়া আছে সেটার কেপি যদি 27 হয়, 1/27 হয়, তাহলে এটা কি হবে? 27। আর ওটা যদি এটিএম ইনভার্স টু হয়, এটা এটিএম স্কোয়ার হবে। এই কাছাকাছি এটা বুঝতে পারি প্রথম প্রশ্নের আনসার। তাহলে প্রথম প্রশ্ন গেল। প্রথম প্রশ্ন কি? আমি বিক্রিয়াকে ডিরেক্টলি উল্টাইছি। সো বিক্রিয়াকে ডিরেক্টলি উল্টালে কেপি কিছু ডিরেক্টলি উল্টে যাবে। তো উল্টে গেছে, 27-এর জায়গায় 1/27 এর জায়গায় 27 হয়েছে। ওকে, ভালো কথা। আমরা পরের প্রশ্নে আসি, বিতে আসি। বিতে বলছে, আচ্ছা বিতে খেয়াল করো যে এই যে মানে এর যে আনসার বা এর যে রিয়াকশন, সেটাকে আবার কি করা হয়েছে বলো তো? 3 দিয়ে ভাগ হয়েছে না? আচ্ছা, এখন আমাকে মৌ বলছে যে 27 স্কোয়ার কেন হইলো। মৌ, এটা তুমি দুই ভাবে চিন্তা করতে পারো। একটা হচ্ছে খ্যাত ভাবে। খ্যাত ভাবে কিরকম? খ্যাত ভাবে হইতেছে এইটা, যে ডেল্টা এন বের করো। ডেল্টা এন মানে কি, দেখো এইখানের 3 আর এইখানের 1 যোগ করলে কত হয়? 4, মাইনাস এখানের হচ্ছে 2, সো বিয়োগ করলে 2 থাকে। সো ডেল এন এর মান -2, এটিএম এর উপরে ওই মাইনাস না, সরি, +2 উপরে চলে গেছে। এটা খ্যাত নিয়ম। আর স্মার্ট নিয়ম হইতেছে এইটা, যে ভাই যেহেতু এখানে সবকিছু উল্টে যাচ্ছে, তাহলে 1/27 যদি উল্টে গেল, তাহলে ওই এককও তো উল্টে যাবে। তাহলে যেহেতু -2 ছিল, সেহেতু এখানে +2 হবে। বুঝতে পারছি? বিতে আসি। আমি ওই স্মার্ট নিয়মটা হইতেছে পছন্দ করি, সময় কম লাগে আর কি। বিতে হইতেছে এর যে রিয়াকশনটা তুমি পাইছো সেটাকে আবার 3 দিয়ে ভাগ করছো না, ওই 1/3 দিয়ে, 3 দিয়ে ভাগ করছো। তো এখানে 3 দিয়ে ভাগ করছে, দেখো 2/3 আসছে। এখানে 3 দিয়ে ভাগ করছে দেখে নাইট্রোজেনের আগে 1/3 আসছে। 3 দিয়ে ভাগ করছে দেখে এখানে হাইড্রোজেন আসছে। তো তুমি 3 দিয়ে ভাগ করছো, 3 দিয়ে ভাগ করছো মানে কি 1/3 দিয়ে গুণ করছো। তাহলে এইখানে কি হবে? 27 টু দি পাওয়ার হইতেছে 1/3। দেখো তো বুঝো কিনা। তার মানে হইতেছে যে আহ 27 যদি হইতেছে এটা হয়, আলটিমেটলি এটা তো বুঝো যে হইতেছে, এটা থাকে হচ্ছে যে ঘনমূল অফ 27, এর মানে থাকে 3। এখন এইটারও একক তুমি হইতেছে অনেকভাবে বের করতে পারো। একটা হইতেছে খ্যাত নিয়ম। খ্যাত নিয়ম মানে কি, তুমি যে এইটা সাথে 1 যোগ করবা, তারপর এটা মাইনাস করবা, এটা খ্যাত নিয়ম আর কি। দেখবা যে এখানে তুমি থাকো হচ্ছে 2/3। আর স্মার্ট নিয়ম হইতেছে যে এইখানে তুমি কি করছো, এখানে স্কোয়ার ছিল না, তার এবার 3 দিয়ে ভাগ করছো, তাহলে এককেও 3 দিয়ে ভাগ হবে। তো যে 2 পরে 3 দিয়ে ভাগ গেলে 2/3 থাকে। এটা হচ্ছে স্মার্ট নিয়ম, যে যেমনি হতেছে বের করে। তার মানে ভাইয়া আমরা কি দেখলাম? আমরা দেখলাম হতেছে যে আমাকে একটা বিক্রিয়া দেওয়া ছিল এ নাম্বারে, সেই বিক্রিয়াকে উল্টাইছে। আমরা কি শিখছি? যে কোনো বিক্রিয়াকে যদি উল্টানো হয়, তাহলে কেপিকেসি উল্টে যায়, তাহলে 27-এর জায়গায় 1/27 এর জায়গায় 27 হলো। আর তারপরে নিয়ম শিখছিলাম, কোনো বিক্রিয়াকে যদি আমি কোনো কিছু দিয়ে ভাগ করি বা গুণ করি, যেটা দিয়ে গুণ করছি সেই গুণটা কি হবে? সেই গুণটা হইতেছে পাওয়ার হয়ে যাবে। তাহলে এখানে 3 দিয়ে ভাগ করছি, 3 দিয়ে ভাগ করছি, ভাগের তো সূত্র শিখে নেই, সূত্র শিখছি গুণের। তাহলে গুণ কি করছি? 1/3 দিয়ে গুণ করছি, সেই গুণটা কি হয়ে গেল? পাওয়ার হয়ে গেল। ওকে। আর এরপরে হইতেছে আরেকটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা হইতেছে, তাহলে দুইটা ফর্মুলা গেল। একটা ফর্মুলা হইতেছে কোনো বিক্রিয়াকে উল্টাইলে কেপিকেসি উল্টে যায়। দ্বিতীয় ফর্মুলা হইতেছে কোনো বিক্রিয়াকে কোনো কিছু দিয়ে গুণ করলে সেটা পাওয়ার হয়ে যায়। এইখানে যেটা হইলো, 1 নং বিক্রিয়া ধরো এ থেকে বি তৈরি হচ্ছে। ধরো যে 1 নং বিক্রিয়াতে এ থেকে বি তৈরি হইতেছে। আমি ধরে নিলাম ওর সাম্য ধ্রুবক হইতেছে কে, কে 1 অ্যাকচুয়ালি ধরে নিস।
দুই নম্বরে আরেকটা বিক্রিয়া দেওয়া আছে, এক্সাম এতটুকু লিখে দিলেই হবে? হ্যাঁ হ্যাঁ, এক্সামে আসলে দেখো লেখাটা ইম্পর্টেন্ট না, বোঝাটা ইম্পর্টেন্ট। আর তুমি এখন যত বড় হবা তত এমন এমন জায়গায় পরীক্ষা দিবা যেখানে আসলে তুমি কি লিখছো ধরি না মনে করি না শোড না প্রুভড, এইগুলো আসলে এইসব স্যাররা দেখে না। এইসব স্যাররা দেখে তুমি পারো কি পারো না। তো এটা বুয়েটে আসছিল, কেউ যদি হইতেছে ওই ইকুয়েশন নাও দেখায় খালি উত্তরটা লিখে দিত সে ফুল মার্কস পাবে। এখন আমি দেখলাম যে এ থেকে বি তৈরি হইতেছে, সেখানে ছিল হইতেছে সাম্যধ্রুবক ধরো K1। আবার বি থেকে সি তৈরি হইতেছে আরেকটা বিক্রিয়া, মানে এখানকার উৎপাদ আবার এখানকার বিক্রিয়ক, সেখানে আবার সাম্যধ্রুবক K2। এখন দেখো তো এই দুটারে যোগ করলে কি হয়? এই যে এই বি আর এই বি কাটাকাটি যায় না? বুঝি তো? তাহলে আমি দেখলাম যে এই দুটা বিক্রিয়াকে যোগ করলে এ থেকে সি তৈরি হয়। তো যদি এমন হয়, এটা ফর্মুলা হইতেছে এইটা, যে একাধিক বিক্রিয়াকে যোগ করে যদি নতুন কোনো বিক্রিয়া পাওয়া যায়। কি বলছি ভাইয়া, ফর্মুলাটা মনে রাখো। একাধিক বিক্রিয়াকে যোগ করে যদি নতুন কোনো বিক্রিয়া পাওয়া যায়, তাহলে নতুন বিক্রিয়ার কেপিকেসি হবে ওদের যোগফল না, ওই যেগুলোরে যোগ করছে তাদের কেপিকেসির গুণফলের সমান। ফর্মুলাটা মনে থাকবে তো? ফর্মুলা হইতেছে যদি এমন হয় যে একাধিক বিক্রিয়াকে যোগ করে যদি নতুন কোনো বিক্রিয়া পাওয়া যায়, তাহলে নতুন বিক্রিয়ার কেপিকেসি হবে তুমি যে বিক্রিয়াগুলোকে যোগ করছো ওদের কেপিকেসির গুণফলের সমান। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমার কাছে এরকম একটা বিক্রিয়া আছে, কার্বন অক্সিজেন কার্বন মনোক্সাইড। তো এখানে আমাদের একটা হাফ দিতে হবে আর কি। আবার এই কার্বন মনোক্সাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করে হইতেছে কার্বন ডাই অক্সাইড। এখন আমি এই দুইটা বিক্রিয়াকে এবং ধরলাম যে এই বিক্রিয়ার কেপি এর মান হইতেছে ধরো 0.1। আমি ধরে নিলাম এই বিক্রিয়ার কেপি এর মান হইতেছে 0.3। এখন এই দুইটা বিক্রিয়াকে যোগ করলে কি থাকে? যোগ করলে থাকে যে এইটা আর এটা কাটাকাটি যায়, এখানে থাকে কার্বন। হাফ আর হাফ যোগ করলে থাকে এক অক্সিজেন, আর এখানে থাকে কার্বন ডাই অক্সাইড, তাই না? এটাই তো থাকে। এখন আমাকে বলো তো ভাই, এই বিক্রিয়ার কেপি এর মান কি হবে? বলছিলাম যে এদের কিসের সমান হবে, গুণফলের সমান হবে। তাহলে 0.1 আর 0.3 গুণ করলে কি থাকে? 0.03। এবার কি বুঝতে পারছে? এখান থেকে কোনো প্রশ্ন অ্যাডমিশন বলি একাডেমিক বলি এখনো কোনোদিন কোথাও আসে নাই। কিন্তু সবাই একটু শিখে নাও যে যদি এটা দুইটা দেখাইছে, বেশিও তো হইতে পারে, যে অনেকগুলো বিক্রিয়াকে যোগ করে নতুন বিক্রিয়া পাইছে, তাহলে সবগুলোর কেপিকেসির গুণফলের সমান হবে। তাহলে সমীকরণ ভিত্তিক আমরা পড়লাম হচ্ছে তিনটা। কি কি? প্রথমটা হইতেছে কোনো বিক্রিয়াকে যদি আমি উল্টাই দেই, এই অন্তরের অন্তঃস্থলে গেঁথে নাও। কোনো বিক্রিয়াকে যদি আমি উল্টাই দেই তাহলে কেপিকেসি কি হয়ে যাবে? উল্টে যাবে। ভাই উভমুখী চিহ্ন উল্টাপাল্টা হলে সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে। নাম্বার টু হইতেছে কোনো বিক্রিয়াকে যদি আমি কোনো কিছু দিয়ে গুণ করি তাহলে কেপিকেসি কি হবে? সেই বিক্রিয়াগুলোর যেটা দিয়ে গুণ করছি এটা পাওয়ার হয়ে যাবে। আর এরপরে হচ্ছে একাধিক বিক্রিয়াকে যোগ করে যদি নতুন কোনো বিক্রিয়া পাওয়া যায় তাহলে কেপিকেসি হবে সেই বিক্রিয়াগুলোর কেপিকেসির গুণফলের সমান। দুটো বিক্রিয়া কি দুটো যোগও কমন থাকবে? হ্যাঁ, কমন না থাকলে তো যোগ করে নতুন কিছু হবে না, বুঝছো? ওকে, এবার দেখো হইতেছে সবাই একটু লিখে নাও একটা স্লাইড, সেটা হইতেছে কেপি ও কেসি এর সম্পর্ক। কেপি ও কেসি এর সম্পর্ক আমি তোমাদের সূত্রের প্রতিপাদনটা দেখাচ্ছি, কিন্তু প্রতিপাদন তোমাদের লাগবে না, এন্ড অফ দ্য ডে তোমাকে ফর্মুলাটাই লাগবে, মানে কেপি কেসির সাথে যে সম্পর্ক আছে। একটা কমন রিয়াকশন নেই, ধরো রিয়াকশনটা হইতেছে এইটা, যে এর এ মোল, বি এর বি মোল, তারপরে হইতেছে এখানে কি তৈরি হয়, এখানে ধরো সি এর সি মোল তৈরি হয়, আর ডি এর ডি মোল। আবারও বলি, প্রতিপাদন নিয়ে প্যারা খেও না কেউ, প্রতিপাদন যদি বুঝতে কষ্ট হয়। প্রতিপাদন এমনি দেখাচ্ছি কই থেকে আসলো, কারণ এক একজনের কিউরিসিটি লেভেল তো এক এক রকমের, তো তার জন্য হচ্ছে দেখাচ্ছি এখানে। এই হচ্ছে আমাদের রিয়াকশন। এখন এই বিক্রিয়ার জন্য যদি হইতেছে আমি কেপি বের করতে চাই তাহলে কি হবে? পি অফ সি টু দি পাওয়ার সি, পি অফ ডি মানে ডি এর আংশিক চাপ তার সহগ হইতেছে ছোট হাতের ডি, পি অফ এ মানে এ এর আংশিক চাপ
তার সহগ এ, পি অফ বি তার সহগ হইতেছে বি। দেখো তো এই লাইন বুঝতে আমার মনে হয় কারো কোনো সমস্যা নেই। উৎপাদের আংশিক চাপ নিছি, নিচে বিক্রয়কের আংশিক চাপ নিছি, যার যার সহগগুলোকে পাওয়ার বানাই দিছে। সহগগুলো হইতেছে ছোট হাতের আর ওগুলো তো বড় হাতেরই। গেল এটা। এখন তোমরা এই ইকুয়েশন কি পড়ছো এখনো, যে পিভি সমান এনআরটি? এ পড়ছি, পড়া উচিত। না পড়লে জেনে রাখো যে এরকম একটা ফর্মুলা আছে, আদর্শ গ্যাসের সমীকরণ, পিভি সমান এনআরটি। এখন তাহলে পি সমান কি দাঁড়ায়? পি সমান দাঁড়ায় হইতেছে যে এন বাই ভি ইন্টু আর টি, তাই না? ভিটারে নিচে নিচ্ছে। তোমরা কি জানো এন বাই ভি মানে কি? এন হইতেছে মোল আর ভি হইতেছে আয়তন। তাহলে এই যে এন বাই ভি মানে ঘনমাত্রা না? তাহলে পি সমান সি আর টি। দেখো বুঝো কিনা, মোল পার লিটার, ওই যে ঘনমাত্রা। সো এই সিটা হইতেছে আমাদের ঘনমাত্রা, এই যে সি, সিটা হচ্ছে কনসেন্ট্রেশন। এন বাই ভি মোল পার লিটার। তাহলে আমি দেখলাম যে হইতেছে পি সমান সি ইন্টু আর ইন্টু টি। সি কি? সি হচ্ছে ঘনমাত্রা, এই যে এন বাই ভি ঘনমাত্রা মানে তো মোল পার লিটার, তাই না? মোলকে আয়তন দিয়ে ভাগ করলে ঘনমাত্রা পাওয়া যায়। তাহলে আমি এখানে কি করব? আমি এখানে ওই প্রত্যেকের ভ্যালু বসাবো। ভ্যালু বসাবো মানে হইতেছে এই যে পি অফ সি, তার মানে এখানে আসলে তুমি যদি হইতেছে ওই মানটা বসাও, লাইনটা সোজা হওয়া দরকার, কারণ অনেক বড় একটা লাইন হবে। এইটুকু যদি বসাই তাহলে পি অফ সি মানে সি এর আংশিক চাপ। তাহলে এখানে ঘনমাত্রাও কি হবে? সি। সো ঘনমাত্রা হইতেছে সি অফ সি ইন্টু আর টি টু দি পাওয়ার হচ্ছে সি। তারপরে যদি বসাই, এখানে কি থাকে? সি অফ ডি মানে ডি এর হইতেছে ঘনমাত্রা ইন্টু হইতেছে আর টি টু দি পাওয়ার হইতেছে ডি। আমি একটু বুঝাই দিই সবাইকে। উপরে পাওয়ার সি, এই যে সেই সি, সি নিয়ে তো কোনো কথা নাই। পি অফ সি মানে কি? সি এর আংশিক চাপ। তাহলে তুমি জানো পি সমান সি আর টি, এই সি হচ্ছে ঘনমাত্রা, বুঝছো? আর এই সি হইতেছে এই বিক্রিয়ক, ওই ওই উৎপাদ আর কি। তাহলে পি অফ সি এর জায়গায় সি অফ সি হবে আর কি। এখানে পি এর আংশিক চাপ, এখানে সি এর সরি সি এর আংশিক চাপ, এখানে সি এর ঘনমাত্রা। আর আর টি তো আর টি এর জায়গায় আছে। এবং তোমরা নর্মালি ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দেখো, ওই থার্ড ব্র্যাকেটও ঘনমাত্রার সিম্বল, কনসেন্ট্রেশন অফ সিও ঘনমাত্রার সিম্বল, জিনিস একই, দুই ভাবে দেখানো হইতেছে। এখানে কি হবে? সি অফ এ মানে এর ঘনমাত্রা ইন্টু আর টি টু দি পাওয়ার হইতেছে এ, আর পি অফ সরি সি অফ বি আর টি টু দি পাওয়ার হইতেছে ডি। এখন ভাই আমি যদি হইতেছে এই আর টি কে কমন নেই, ধরো এটা তো কেপি এর সমান, তাই না? আর টি দেখো সবখানেই আছে। তো আর টি কে যদি কমন নেই, তোমরা কি বুঝো যে এই যে এইটা আর এটা গুণ আছে, তার মানে এখানে কি হবে? সি প্লাস ডি, এই বুঝি এটা। আর এখানে থাকে এ প্লাস বি। এই লাইনটা কে কে বুঝে নাই বলো? ও হ্যাঁ, এখানে বি হবে। থ্যাংক ইউ। আর টি যদি কমন নেই, সি আর ডি যোগ হয়ে যাবে, আর এখানে এ আর বি যোগ হয়ে যাবে, বাট ওদের মাঝখানে আবার কি হবে? মাইনাস হবে, কারণ আর টি তে সবখানেই আছে। ইনটু বাকিটুকু কি থাকে? সি অফ সি টু দি পাওয়ার সি, সি অফ ডি টু দি পাওয়ার ডি, সি অফ এ টু দি পাওয়ার এ, সি অফ বি টু দি পাওয়ার বি। তাহলে কেপি সমান কি থাকে? দেখো এইটুকু থাকে হচ্ছে কে সি ইন্টু এখানে কি থাকে? আর টি টু দি পাওয়ার হইতেছে ডেল্টা এন। এই যে উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা মানে তো ডেল এন। আর এখানে হইতেছে এই মানটা কি থাকে? কেসি থাকে না ওই বিক্রিয়ার জন্য। সো দিন শেষে এটা হচ্ছে ফর্মুলা, কেপি সমান কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। এই প্রতিপাদন নিয়ে কেউ কোনো প্যানিক করো না, কোনো দরকারই নেই, জীবনে কোনোদিন তোমার কাজে লাগবে না। এই হচ্ছে আমাদের ইকুয়েশন, যে কেপি সমান কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। এবং এখানে ডেল এন এর পরিচয় কি? উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রয়কের মূল সংখ্যা। কাদের মূল সংখ্যা? শুধু এখানে গ্যাসিয়াস মূল সংখ্যা। আর আর এর মান কি? আর এর মান হইতেছে 0.0821, এটা। আগের স্লাইডটা? ওকে।
হ্যাঁ, 0.0821 হচ্ছে ম্যান্ডেটরি, কারণ তুমি এখানে লিটার এটিএম নিচ্ছ না সবকিছু। লিটার এটিএম এর সিস্টেমটা যাবে, সো 0.0821। 8.31 হইতেছে এসআই এককে, যখন তুমি আয়তনকে নিবা ঘনমিটারে, চাপকে নিবা লিটার কি বলে নিউটন পার মিটার স্কোয়ারে। সো আর এর মান হইতেছে 0.0821। সো কেপি সমান কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন, এবং এখানে ডেল এন মানে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। এখন দেখো, অনেকের না এই সমীকরণটা মনে রাখতে একটু প্যারা খায় অনেকে। কিরকম প্যারা খায়? প্যারা খায় এভাবে যে হইতেছে 0.0821। প্যারা খায় এই সেন্সে যে ওরা মনে রাখতে পারে না যে কেপি সমান কেসি ইন্টু আরটি দিলেন, নাকি কেসি সমান কেপি ইন্টু আরটি দিলেন। মানে আগে কেপি হবে না আগে কেসি হবে। আমি তোমাদেরকে সহজ কথা বলে দিই, তুমি মনে রাখবা পিসি, বুঝছো? পিসি মানে হচ্ছে ধরো পেপসি মনে রাখতে পারো, অথবা পার্সোনাল কম্পিউটার মনে রাখতে পারো, বা প্রিয়ঙ্ক চোপড়া মনে রাখতে পারো। তুমি যাই মনে রাখো না কেন, মনে রাখতে হবে আগে হইতেছে কেপি, তারপরে হইতেছে কেসি। এই সমীকরণকে উল্টায় ফেললে হবে না। আরেকটা জিনিস, সেটা হইতেছে এটা যদি ডেল এন জিরো হয়, তাহলে বলো তো কি হবে? কেপি আর কেসি এর মান সমান হবে না? মানে যদি কোনো কারণে ডেল এন এর মান জিরো হয়, তাহলে কি হবে? কেপি আর কেসি সমান হয়ে যায়। কেন সমান হয়? কারণ দেখো, আর টি টু দি পাওয়ার জিরো, জিরোর মানে তো কোনো কিছুর মান জিরোর মানে তো ওয়ান আসে, তাই না? এরকম উদাহরণ কি? ধরো হতেছে আমার এই বিক্রিয়াটা, যে H2, এইখানে গ্যাস, Cl2, এইখানে গ্যাস, এখানে তৈরি করা হইতেছে 2HCl, এটা হইতেছে গ্যাস। এই যে যে রিঅ্যাকশনটা আছে, এখানে কি হবে? এখানে ডেল এন এর মান জিরো। জিরো মানে কি হবে? এই বিক্রিয়ার জন্য কেপি এর মানও যা, কেসি এর মানও তাই, আরটি অন হয়ে যায়। হ্যাঁ, তাহলে মনে রাখবা যে হতেছে যে বিক্রিয়ার বিক্রিয়ক উৎপাদের মোল সংখ্যা সমান, সেই বিক্রিয়ার জন্য কেপি আর কেসির মানটাও সমান হবে। খুবই খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা মনে রাখবা যে হতেছে এখান থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। আমরা এই প্রশ্নটা একটু দেখি। ওকে, চলো একটু দেখি। আমাকে বলছে একটি উপমুখী বিক্রিয়ার জন্য ডেল এন এর মান হাফ। মানে খুবই সহজ একটা প্রশ্ন আসছিল বুয়েটে। কত তাপমাত্রায় তাপমাত্রা বের করতে বলছে। এই কেপি এর মান কেসি এর মানের 8 গুণ হবে। আচ্ছা, এখানে সবার একটু জ্ঞাতার্থে বলতে চাচ্ছি যে এখানে কাহিনী আছে। কাহিনী হইতেছে 8 গুণ বেশি হবে মানে 8x হওয়া, মানে 8 গুণ হওয়া। কিন্তু যদি বলতে এরা, ধরো প্রশ্ন এরকম চাইছে যে 8 গুণ বেশি হবে, তখন তুমি কি লিখতা? মানে পরীক্ষায় চাইতেই পারে না যে 8 গুণ বেশি হবে। 8 গুণ বেশি হলে কিন্তু ভাই, আগে তো এক্স ছিল, তার সাথে আবার 8 গুণ হইতেছে বাড়ছে, সুতরাং কি হবে? এখানে 9x হবে। এইগুলোতে খুবই কেয়ারফুল থাকবা যে 8 গুণ বেশি চাইছে না 8 গুণ চাইছে। 8 গুণ বেশি হইলে এখানে পুরোটা মান কিন্তু 9 গুণ হইতো। এখন যাই হোক, আমরা আমাদের এই ম্যাথটাতে আসি। এই ম্যাথে আমাকে কি চাইছে? তাপমাত্রা চাইছে। ইকুয়েশন কি? ইকুয়েশন হইতেছে কেপি সমান হইতেছে কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার হইতেছে ডেল্টা এন। তাহলে কেপি বাই হইতেছে কেসি সমান এই যে রুট ওভার আর টি থাকে আর কি, বুঝছো? কারণ ডেল এন এর মান তো হাফ, সো হাফ করলে তো রুট থাকে। এর মান দেওয়া আছে হইতেছে 8, সমান হইতেছে
√r/t। তাহলে আর টি সমান থাকে হইতেছে 64, টি এর মান থাকে হইতেছে কত, 7, কে জানি বের করে দিছে, 779.53 কেলভিন, 779.779.53 এত কেলভিন, অবশ্যই কেলভিনে হবে, ডিগ্রি সেলসিয়াসের কোনো বিল নাই এখানে। আট গুণ বেশি হলো কিভাবে বুঝি নাই, না আট গুণ বেশি এখানে বলে নাই, যদি বলতো তাহলে 9 গুণ হইতো আর কি। আট গুণ বেশি আমাকে চাই নাই, আমি বলতেছি যদি আট গুণ বেশি চাইতো পরীক্ষায় তাহলে এখানে আমি 9 বসাইতাম, সেটা বলছে। ওকে, তো আশা করি বুঝতে পারছি যে আট গুণ হবে বলতে কি মিন করে, আট গুণ হবে বলতে মিন করে যে আট গুণ হবে। আর যদি আট গুণ বেশি চাইতো তাহলে এখানে 9 গুণ হইতো। এই সবাই কি বুঝতে পারছি এই ম্যাথটা? মানে এটা হইতেছে এই ক্যাটাগরির খুব সহজ একটা ম্যাথ। ভাই রুট কেন হয়েছে বুঝি নাই। তুলি কোনো কিছুর পাওয়ার হাফ থাকলে এই যে ডেল এন এর মান কি হাফ না? 2 টু দি পাওয়ার হাফ মানে কত, √/2, এটা বুঝো? তারপরে 3 টু দি পাওয়ার হাফ মানে কি, 3 টু দি পাওয়ার হাফ মানে √/3। সো ওই যে এখানে ডেল এন এর মান হাফ না, ওই হাফ মানে হতেছে √/RT বসাইছি আমি। এই ক্যালকুলেশন গুলো একটু ফাস্ট বুঝতে হবে তোমাদের এখন, কারণ মানে তোমরা যেখানে যাচ্ছ, যেটা হয় যে একটু বুঝাই দেই, তোমাদের স্কুলের পড়াশোনা আর ভার্সিটির পড়াশোনা 4 বছর, এই পড়াশোনাগুলো একটু এক ধাঁচের। এক ধাঁচের মানে হইতেছে যে একটু সুন্দর করে স্যার বুঝাই দিল, সুন্দর করে নোট করলাম, সেই নোট থেকে পরীক্ষায় প্রশ্ন আসলো, সেইগুলোই আনসার করে দিলাম। স্যার নিজের খুব একটা ইনপুট না দিলেও স্কুলে 10 পর্যন্ত আর অনার্সে 4 বছর ভালো করা যায়। সো স্কুলে যারা ভালো করে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় এরা অনার্সে ভালো করে। কিন্তু কলেজের ব্যাপারটা একটু অন্যরকম, এখানে নিজের ইনপুট দেওয়ার অনেক জায়গা আছে, কারণ এখানে হিউজ একটা কম্পিটিশন। আবার এখানে হইতেছে ধরো তোমাকে আমি যেটা পড়াইছি সেটা পরীক্ষায় হয়তো একেবারে হুবহু নাও আসতে পারে, কিন্তু ওই কনসেপ্ট থেকে অন্য মান দিয়ে অন্য রকমের ভাবে প্রশ্ন আসতে পারে। যেমন আমি 8 গুণ তোমাকে শেখাইছি, পরীক্ষাতে 8 গুণ বেশিও আসতে পারে। তারপর এখানে ইনপুট দেওয়ার কিছু জায়গা আছে, মানে সোজা কথা এখানে যারা আসলেই হইতেছে এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে একটু অ্যাওয়ার্ড থাকে, ওরা ভালো করে। আর কলেজ বা হচ্ছে কলেজের পরে যে অ্যাডমিশন, এইটাতে যারা ভালো করে পরবর্তীতে গিয়ে চাকরিতে, মানে এখানে খুব সুন্দর করে নোট করা, একেবারে গুছায় গুছায় নোট করা, নোট যা পড়বো যেমনে পড়বো অমনেই আসবে, ব্যাপারটা এমন না। কলেজে স্কুলে এরকম ছিল, ভার্সিটিতে এরকম। পাবলিক ভার্সিটিতে যে স্যার তোমার ক্লাস নেন সেই তোমার প্রশ্ন করবেন, সেই তোমার পরীক্ষার হলে খাতা দেখবেন, সেই সবকিছু। এই জন্য দেখা যায় যাই পড়ে তাই পরীক্ষায় আসে, হুবহু সেরকমই আসে। স্কুলেও তাই আসতো, এসএসসি পরীক্ষাও তাই আসে। কলেজের ক্ষেত্রে হয় কি ইন্টার পরীক্ষা হয়তো তাই আসে, কিন্তু এরপরে অ্যাডমিশনে গিয়ে আর কিন্তু সেরকম আসে না। সে অ্যাডমিশনে গিয়ে অনেক ক্রিয়েটিভিটি দেখাতে হয়। ক্রিয়েটিভিটি বলতে হতেছে ক্যালকুলেশনের ক্রিয়েটিভিটি, কনসেপ্টের ক্রিয়েটিভিটি, যা শিখছো তাই থেকে একটু এদিক ওদিক করতে হয়। এই জন্য এইসব ছোটখাটো জিনিসগুলা একটু চেষ্টা করবা নিচ থেকে ক্যাচ করতে। নিচ থেকে ক্যাচ করলে তোমাদের জন্য সুবিধা হবে পরে, বুঝছো? এরপর হতেছে আমরা এখনো হতে আসলে টাইপ 1-এ আছি, এখানে টাইপ 2 লিখো না, টাইপ 1-ই লিখো, কারণ এটাও একটা সমীকরণ। এই সমীকরণটা কি, এই সমীকরণ হইতেছে ভ্যান্ট হফের সমীকরণ। এবং এই সমীকরণ আমাদের কার সাথে কি ডিল করে, তাপমাত্রার সাথে। সাম্য ধ্রুবকের সম্পর্ক, সাম্য ধ্রুবকের সাম্যাঙ্ক বলা হয়। সবাই ইকুয়েশনটা লিখে নাও, আমি একটু পানি খেয়ে আসি তারপর বলতেছি এখানে কি লেখা আছে। তাহলে আমরা কি কি শিখলাম, আমরা তিনটা ইকুয়েশন, চারটা ইকুয়েশন সোফার শিখলাম। একটা ইকুয়েশন ছিল হইতেছে একটা বিক্রিয়াকে উল্টাইলে কেপিকে ইনভার্স হয়ে যায়।
দ্বিতীয় ইকুয়েশন ছিল কোনো বিক্রিয়াকে যদি আমি কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কেপিকেসির উপরে সেটা পাওয়ার হয়ে যায়। 3 নম্বর ইকুয়েশন ছিল একাধিক বিক্রিয়াকে যোগ করে নতুন কোনো রিয়াকশন যদি পাওয়া যায় তাহলে সেই নতুন রিয়াকশনটার কেপিকেসি হবে তুমি যে বিক্রিয়াগুলোকে যোগ করছো সেই বিক্রিয়াগুলোর যে কেপিকেসি ছিল তাদের গুণফলের সমান। এবার আসি হইতেছে সাম্যাঙ্কের সাথে তাপমাত্রার সম্পর্ক। সো সাম্যাঙ্কের সাথে কার কার কি সম্পর্ক আছে আমি তোমাদেরকে একটু দেখাই দেই। সেটা হতেছে একটা হচ্ছে সাম্যাবস্থা, আরেকটা হইতেছে সাম্যাঙ্ক মানে সাম্য ধ্রুবক আর কি, বুঝছো? এখন কার উপরে কে কে প্রভাব রাখে সেগুলো একটু বলতে চাচ্ছি। প্রথমত হতেছে তাপমাত্রা। তাপমাত্রা সাম্য অবস্থাকে অবশ্যই প্রভাবিত করে। কি অনুযায়ী প্রভাবিত করে? লা শাতিলের নীতি অনুযায়ী প্রভাবিত করে। তুমি তো এটা পড়ছো বা আমি তোমাকে পড়াবো সামনে। তাপমাত্রা সাম্যাঙ্ককেও প্রভাবিত করে, এই যে ভ্যান টফের ইকুয়েশন অনুযায়ী। এরপর আসে হচ্ছে ঘনমাত্রা। ঘনমাত্রা হইতেছে এটাকে প্রভাবিত করে। লা শাতিলের নীতিতে পড়ছো যে প্রভাবিত করে, সাম্যাবস্থাকে প্রভাবিত করে, বাট এটাতে প্রভাবিত করে না। মানে সাম্যাঙ্ককে বা সাম্য ধ্রুবককে ঘনমাত্রা চেঞ্জ করলে সাম্য ধ্রুবক পরিবর্তন হয় না। কেন হয় না পরে বোঝাচ্ছি। এরপর আসে হইতেছে তাপমাত্রা, ঘনমাত্রা, এবার হইতেছে চাপ। চাপ এটাকে প্রভাবিত করে, লাসা তেলের নীতিতে পড়ছো, কিন্তু এটাকে প্রভাবিত করে না। তারপরে হইতেছে প্রভাবক মানে ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট এটারেও প্রভাবিত করে না, ক্যাটালিস্ট এটারেও প্রভাবিত করে না। এখানে স্লাইডে যা আছে এটা পরীক্ষায় আসবে, আমি তোমাকে গ্যারান্টি দিলাম এমসিকিউ আকারে। এখন আমি তোমাদেরকে একটু বুঝাই দিব যে কেন আসলে এগুলোর প্রভাবিত করে, এগুলো করে না। প্রথম কথা আসি হইতেছে, আমি জানি তোমার প্রশ্ন আসতেছে হইতেছে এটা নিয়ে কারণ প্রশ্ন নাই। তাপমাত্রা সাম্য অবস্থাকে প্রভাবিত করে, তাহলে সাম্য ধ্রুবকরেও করবে। তাহলে ঘনমাত্রা সাম্য, ঘনমাত্রার চাপ সাম্য অবস্থাকে প্রভাবিত করে কিন্তু সাম্য ধ্রুবকরে কেন প্রভাবিত করে না, তাই না? এই প্রশ্ন অনেকের মাথায় আসছে। তো যেসব কোমলমতি হৃদয়ে প্রশ্নগুলো আসছে আমি একটু আনসার দিয়ে দিচ্ছি। একটা বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছাইলো, তাই না? তো সাম্য অবস্থায় পৌঁছাইলে ধরো আমি কেসি নিলাম। কেসি মানে কি? কেসি মানে হইতেছে সাম্য অবস্থায় আমার যে উৎপাদ থাকে সেই উৎপাদের ঘনমাত্রা, এই যে এর ঘনমাত্রা, আর নিচে যে বিক্রিয়ক থাকে সেই বিক্রিয়কের ঘনমাত্রা। এবার তুমি ঘনমাত্রা বাড়াচ্ছ মানে কি? ঘনমাত্রা বাড়াচ্ছ মানে হয় বিক্রিয়ক যোগ করছো, না হয় উৎপাদ যোগ করছো, তাই না? চিন্তা করো, ঘনমাত্রা বাড়ানো মানেই তো এটা। তো ঘনমাত্রা বাড়াচ্ছি মানে বিক্রিয়ক যোগ করছি অথবা উৎপাদ যোগ করছি। এখন বিক্রিয়ক যদি তুমি যোগ করো তাহলে সেই বিক্রিয়া কি সামনের দিকে আগায় না? আমরা জানি যে সাম্যের অবস্থান এমন ভাবে বদলাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তার মানে কথা হইতেছে বিক্রিয়ক তুমি যদি যোগ করো তাহলে বিক্রিয়ার সামনে গিয়ে যে বিক্রিয়কটুকু তুমি যোগ করছো সেই বিক্রিয়কটুকু কমে গিয়ে আবার উৎপাদে পরিণত হয়ে যাচ্ছে। বুঝো কিনা? তার মানে রেশিওটা আবার কি থেকে যাচ্ছে? এই রেশিওটা তো সেম থেকে যাচ্ছে। ফিল করতে পারি সবাই? কি বললাম? যে আমি যদি কোনো একটা নিয়ামক পরিবর্তন করি তাহলে সাম্য অবস্থা ডানে যায় বা বামে যায়, মানে কিছু বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, কিছু উৎপাদ বিক্রিয়কে পরিণত হয়, এক এক কেসে তো এক এক রকমের হয়। তো আমি যদি বিক্রিয়ক যোগ করি, বিক্রিয়ার সামনে গিয়ে যেটুকু যোগ করছি এক্সট্রা সেটুকু আবার মিনিমাইজ করে দেয়। আমি উৎপাদ যোগ করলে বিক্রিয়া পেছনে আসতো, যতটুকু যোগ করছে ততটুকু প্রশমিত করে দিত। মানে সোজা কথা, সামনে গিয়ে ডানে গিয়ে বামে গিয়ে সে এমন একটা অবস্থায় থাকতো যেন ভাই এই রেশিওটা সেম থাকে, বুঝছো? অর্থাৎ মেন কথা হতেছে চাপ বলি, মানে তোমরা হচ্ছে জিনিসটা কিরকম স্টুডেন্টদের মধ্যে যে কনফিউশনটা আসে সেই কনফিউশনটা আসে হইতেছে এটা, ওরা লা শাতিলের নীতির সাথে সাম্য ধ্রুবকটাকে মিলায় ফেলে। আসলে লা শাতিলের নীতি আমরা বললাম না যে সাম্যের অবস্থান এমন ভাবে বদলায়, মানে বিক্রিয়া সামনেও যায় অথবা পেছনে আসে। এটাগুলো কেন যায়? কেন যায়? কারণ এইটা কনস্ট্যান্ট থাকে বলেই সামনে পেছনে যায়, রেশিওটাকে সবসময় বিক্রিয়া সেম রাখে। সো কেপি বা কেসি এই মানটাকে সেম রাখার জন্যই বিক্রিয়া সামনে যায়, সামনে থেকে পেছনে আসে, কিছু বিক্রিয়ক উৎপাদ হয় বা কিছু উৎপাদ বিক্রিয়ক হয়, এই ঘটনা ঘটে। তাহলে তাপমাত্রার সাথে সাম্যাঙ্কের কি সম্পর্ক? দেখো, তাপমাত্রা হইতেছে একটা বিক্রিয়ার কোর প্রপার্টি। কোর প্রপার্টি মানে হইতেছে তাপমাত্রা দিলে একেবারে অণু পরমাণু লেভেলে গিয়ে হইতেছে সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়।
মানে একটা বিক্রিয়ার যে সক্রিয়ণ শক্তি ছিল, তাপমাত্রা দিলে সেই সক্রিয়ণ শক্তি অ্যাচিভ করা সহজ হয়ে যায়। একটা বিক্রিয়ার যে কাইনেটিক এনার্জি ছিল, অণুগুলোর যে ঘর্ষণ ছিল, যে গতিশক্তি ছিল, ওদের যে সংঘর্ষ ছিল, সে সবই পরিবর্তিত হয় তাপমাত্রা দিয়ে। সো মনে রাখবা, তাপমাত্রায় লাসাতিলের নীতি অনুযায়ী সাম্য অবস্থা প্রভাবিত হয় দেখে যে সাম্য ধ্রুবক প্রভাবিত হয় ব্যাপারটা তা না। তাপমাত্রার সাথে সাম্য ধ্রুবক প্রভাবিত হয়, সেটা সম্পূর্ণ ভিন্ন একটা সেক্টর। ওকে। সাম্য অবস্থায় কি সাম্য ধ্রুবক? আয় হায় রে! ও সরি, সাম্যাঙ্কই সাম্য ধ্রুবক, হ্যাঁ সাম্যাঙ্কই সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবককে সাম্যাঙ্ক বলা হয়। তার মানে আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি হচ্ছে এইটা, যে সাম্য অবস্থার উপরে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা প্রভাব আছে, কিন্তু প্রভাবকের তো নাই, ওই যে ও সেই দুইটা গতিকেই বাড়ায়। এখন তাপমাত্রা, ঘনমাত্রা, চাপ, এই তিনটার সাম্য অবস্থার উপরে প্রভাব আছে কি অনুযায়ী? লাসাতিলের নীতি অনুযায়ী। ওকে, ভালো কথা। আচ্ছা, বুঝি নাই, ঠিক আছে, আমি আবার বুঝাই দিই। ভাই, থার্ড ব্র্যাকেট দেওয়ার কি কোনো যুক্তি আছে বিক্রিয়ক উৎপাদের? আচ্ছা, ও ভাই, এটা অনেক পরের কেস, আমি আরো অনেক বেশ জটিল জিনিস নিয়ে স্ট্রাগল করছি। থার্ড ব্র্যাকেট কনভেনশনালি দেয় ঘনমাত্রা বোঝানোর একটা সিম্বল হিসাবে। প্রথমত, সাম্যাঙ্ক মানে কি? সাম্যাঙ্ক মানে হইতেছে কেপি অথবা কেসি, এগুলা। ওকে। আচ্ছা, আগে দেখো, যারা বলছো যে বুঝো নাই, তারা কি এটা বুঝতে পারছো? এটা আশা করি বোঝা উচিত। এইটুকু বোঝা খুবই সহজ। এটুকু তুমি 9-10-এ পড়ছো, যে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, আমরা তো লাসাতিলের নীতি পড়ছি যে এরা হচ্ছে বিক্রিয়া সাম্যাবস্থার নিয়ামক। নিয়ামক মানে যে এগুলো তুমি যদি পরিবর্তন করো তাহলে বিক্রিয়া ডানে যাবে, বামে যাবে, সামনে যাবে, পেছনে যাবে, এরকম অনেক কিছু পড়ছিলাম 9-10-এ। নাও পড়ে থাকলে জানো তো যে সামনে পেছনে যায় এগুলো আর কি। তার মানে সাম্যাবস্থার উপরে এই তিনটা প্রভাব আছে। আর সাম্যাবস্থার প্রভাবকের প্রভাব প্রভাব নাই। তো সাম্যাবস্থার উপরে যে প্রভাবকের প্রভাব নাই, এটা তোমাদেরকে আমি শুরু থেকেই বলে আসছি। কারণ প্রভাবক দুইটা রেটকেই বাড়ায় বা দুইটা রেটকেই কমায়, সাম্যাবস্থা সাম্যাবস্থায় থাকে। তো আমি আশা করি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। ওকে, এটা হচ্ছে ওকে। এখানে আসে। সো এইখানে হইতেছে, তুমি যদি ঘনমাত্রা যোগ করো তাহলে সাম্যাঙ্ক কেন পরিবর্তন হয় না, বা কেপিকেসি কেন পরিবর্তন হয় না? এখানে কি লাসাতেলের নীতি অ্যাপ্লাই হবে না? শোনো, লাসাতেলের নীতি সাম্য অবস্থার জন্য অ্যাপ্লাই করা যায়, সাম্য ধ্রুবকের জন্য না। কি বললাম? লাসাতেলের নীতি অনলি ফর সাম্য অবস্থা, মানে ইকুইলিব্রিয়াম স্টেট, নট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। সো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে উৎপাদ বাই বিক্রিয়ক। উৎপাদ বাই বিক্রিয়ক মানে হইতেছে, ধরো যে আমার কাছে এরকম একটা বিক্রিয়া হইতেছে, ধরে নিচ্ছি যে একটা বিক্রিয়া হচ্ছে, সেই বিক্রিয়ায় এরকম যে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে। এখন বিক্রিয়ক থেকে যখন উৎপাদ তৈরি হইতেছে, সাম্যাবস্থায় পৌঁছানোর পরে তুমি যদি বিক্রিয়ক এখানে যোগ করো, বিক্রিয়ক এখানে কিছুখানি বিক্রিয়ক যোগ করলা, তখন আমরা 19-এ কি পড়ছি, যে এই বিক্রিয়া কিছুক্ষণ সামনে যাবে। কেন সামনে যাবে? কারণ আমি এক্সট্রা যেটুকু যোগ করছি সেটুকু এক্সট্রা যোগ করা যাবে না, নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। সো বিক্রিয়া সামনে যাবে। সামনে গেল কেন? কারণ এই রেশিওটা সেম রাখার জন্য। যদি বিক্রিয়া, তুমি যখন বিক্রিয়ক যোগ করছে, বিক্রিয়ক বেড়ে গেছে না? সো বিক্রিয়ক যদি উৎপাদে পরিণত হয়, তাইলে কি হবে? বিক্রিয়ক কমে গিয়ে উৎপাদ বাড়বে, মানে এই রেশিওটা আগের মতোই থাকবে। তো এই জন্য বলতেছি যে লাসাতেলের নীতির সাথে আসলে এগুলোর কোনো সম্পর্কই নাই। তা আমি দেখলাম যে আমি একটা বিক্রিয়ায় লাসাতেলের নীতি অনুযায়ী ঘনমাত্রা যোগ করছি, বিক্রিয়া সামনে গেছে, বাট সামনে গিয়ে কি সেম আছে? রেশিওটা তো সেম আছে, এই যে অনুপাতটা তো সেম আছে। অনুপাত সেম আছে মানে হইতেছে লাসাতিলের নীতি অনুযায়ী তাপমাত্রা দিলে বিক্রিয়া সামনে পেছনে যাক না যাক, সাম্য ধ্রুবক সেম থাকে। লাসাতিলের নীতি অনুযায়ী ঘনমাত্রা যোগ করলে বিক্রিয়া সামনে পেছনে যাক না কেন, রেশিওটা সেম থাকে। লাসাতিলের নীতি অনুযায়ী চাপ যোগ করলে বিক্রিয়া সামনে যাক পেছনে যাক, ইস্যু না, রেশিওটা সেম থাকে। আশা করি এটুকু বুঝতে পারছো। তার মানে তো ভাইয়া এইখানে এইটা না হয়ে এরকম ক্রস হওয়া উচিত ছিল। কারণ বাকিদের জন্য যদি ক্রস দিচ্ছেন, তাপমাত্রার এক্সেপশনাল কি না? তাপমাত্রার একটা আলাদা ব্যাপার আছে। তাপমাত্রা তুমি যদি চেঞ্জ করো, লাসাতেলের নীতি কিন্তু শুধু সাম্য অবস্থা নিয়ে কথা বলে তাপমাত্রার, বাট তাপমাত্রার আরো অনেকগুলো আসপেক্ট আছে। তাপমাত্রা যোগ করলে দেখো বিক্রিয়ার কাইনেটিক এনার্জি পরিবর্তন হয়। তাপমাত্রা চেঞ্জ করলে বিক্রিয়াগুলোর সংঘর্ষ পরিবর্তন হয়। তাপমাত্রার সাথে আবার হইতেছে সেই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি জড়িত আছে।
তো তাপমাত্রা যে হইতেছে সাম্যাঙ্ককে প্রভাবিত করে, সেটা কিন্তু কোনোভাবে লাসাতিলের নীতি অনুযায়ী করে না, সে করে অন্য কারণে। বুঝতেছো? তাপমাত্রা যে হইতেছে একটা বিক্রিয়াকে প্রভাবিত করে সাম্য অবস্থা এবং সাম্য ধ্রুবকরে, সাম্য অবস্থাকে প্রভাবিত করে লাসাতিলের নীতি অনুযায়ী, আর সাম্য ধ্রুবকরে প্রভাবিত করে হইতেছে ভ্যান টফের ইকুয়েশন অনুযায়ী। এটা আমরা শিখবো এখন। কিন্তু অনেকে মনে করে তাপমাত্রা সাম্যাবস্থাকে লাসাতিলের নীতি অনুযায়ী প্রভাবিত করে, এই কারণেই তাপমাত্রা আবার সাম্য ধ্রুবকরে প্রভাবিত করে। ব্যাপারটা তা না। এবার কি বুঝাতে পারছি? ক্লিয়ার সবাই? সো মেইনলি ভাই এত মানে কিচ্ছা কাহিনী না মনে রেখে তুমি জাস্ট এইটুকু মনে রাখলে হয়, এগুলো পরীক্ষা এমসিকিউ আকারে আসে। এবার একটু দেখি যে ভ্যান টফের ইকুয়েশন। এখন দেখো তাপমাত্রা আসলে একটা বিক্রিয়ার কত জায়গায় হইতেছে সে আঘাত হানে। এই ইকুয়েশনে তুমি দেখছো যে ডেল এইচ, মানে একটা বিক্রিয়া ডেল এইচ কে তাপমাত্রা পরিবর্তন করে দেয়, ডেল এস এনট্রপির পরিবর্তনকে সে প্রভাবিত করে। তো তাপমাত্রার ব্যাপারটা শুধু সাম্য অবস্থার ওই যে লাসে তেলের নীতি না, ওর আরো অনেকগুলো অ্যাসপেক্ট আছে, সেই কারণে সে সাম্য ধ্রুবককে প্রভাবিত করে, সেগুলো আমরা এখন আর শিখবো না। এখন যেহেতু এটা ভ্যান টফের ইকুয়েশন, তার মানে সাম্যাঙ্ক লাসে তেলের নীতির কোনো সম্পর্ক নাই, না কোনো সম্পর্কই নাই। সাম্যাঙ্ক এক জিনিস, সাম্য অবস্থা সম্পূর্ণ ভিন্ন জিনিস। খালি তুমি বলতে পারো যে লাসা তীরের নীতি অনুযায়ী ডানে বানে গিয়ে সাম্য ধ্রুবকটাকে আসলে স্থির রাখে বা স্থির থাকে, এটুকু বলতে পারো, আর কোনো সম্পর্ক নাই। লাসাদেলের নীতি ফর সাম্য অবস্থা, নট সাম্য ধ্রুবক। এবার আসি এইখানে যে ইকুয়েশনটা লেখা আছে, সাম্যাঙ্কের সাথে তাপমাত্রার সম্পর্ক। তো সমীকরণে অবশ্যই কি লাগবে? সাম্যাঙ্ক লাগবে, মানে সাম্য ধ্রুবক লাগবে। এই হচ্ছে যে সাম্য ধ্রুবক কেপি, আর এই হচ্ছে আমাদের তাপমাত্রা। তুমি যাদের যাদের মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাও, ওদেরকে তো অবশ্যই সমীকরণে রাখতেই হবে, তাই না? ওদেরকে সমীকরণে না রাখলে তো হবে না। আর তোমার বইতে এই ইকুয়েশনটাকে হয়তো তুমি এভাবে দেখবা, বইয়ে যেটা আছে আমি সেটা একটু দেখাই দিই। বইয়ে আছে অনেক বইতে এরকম যে এল এন কে সমান হইতেছে মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস এখানে সি লেখা দেখবা। সি মানে এখানে একটা কনস্ট্যান্ট লেখা দেখবা, ওই কনস্ট্যান্টের মান হইতেছে ডেল এস বাই আর। ডেল্টা এস কি? ডেল্টা এস হইতেছে এনট্রপির পরিবর্তন। এনট্রপির পরিবর্তন, এনট্রপি মানে বিশৃঙ্খলা, ফিজিক্সে পড়বা, সমস্যা নেই। আর এইখানে আর এর মান কি? এইখানে আর এর মান হইতেছে অবশ্যই হইতেছে 8.314। কেন ভাইয়া? বলে দিচ্ছি দেখো। আগে হচ্ছে লিটার এটিএম সিস্টেমে নিচ্ছিলা, মানে সেখানে হইতেছে আর এর মান 0.0821, কারণ তুমি এখানে কি নিচ্ছিলা? তুমি এখানে লিটার নিচ্ছিলা, এটিএম নিচ্ছিলা, সমীকরণটা ভাবে ডিজাইন করা। এই যে এখানে এই সমীকরণ কি মোল পার লিটার থেকে আসলো না? সবই তো মোল পার লিটারে নিচ্ছ। বাট এইখানে কি কি আছে দেখো তো এই সমীকরণে। এই যে হচ্ছে কি বলে ডেল এইচ, ডেল এইচ মানে কি? শক্তি না? শক্তির একক কি? জুল। এবং লিটার এটিএম সিস্টেমে ওই শক্তির কোনো একক হয় না। ডেল এস হচ্ছে এনট্রপির পরিবর্তন। সো এটারও কিন্তু একক হইতেছে জুল, এগুলো সব শক্তির এককে হয়। এই জন্য এইখানটাতে আর এর মান হইতেছে, যেটা তোমরা জানো, 8.314, একক হইতেছে জুল পার মোল পার হইতেছে কেলভিন। আর আরেকটা জিনিস বলে দেই, সেটা হইতেছে যেহেতু আর, হ্যাঁ এখানে সব এসআই ইউনিটে। আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। তো গ্যাসের জন্য আমরা তো কেপি ব্যবহার করি, তো এই সমীকরণটা কেপি এর জন্য ইউজ করা ভালো। আর হচ্ছে গ্যাস ধ্রুবক, গ্যাসের জন্য কেপি হয়, বাট তোমার বই এই সমীকরণটা কেপি এর জন্য ইউজ করছে, তোমার বই এই সমীকরণটা কেসি এর জন্য ইউজ করছে। সো কোনো বাধ্যবাধকতা ওরা রাখে নাই। তাহলে আমি যদি সমীকরণটাকে একটু ভালো মতো দেখাই, তাহলে এটা মনে রাখতে পারো, সেটা হতেছে এল এন কে সমান হতেছে মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস সি। তুমি এটা মনে রাখলেও কোনো সমস্যা নাই, তোমার বইতে এটাই আছে। ওই ডেল এইচ বাই আর ওটুকু মনে না রাখলেও হবে। তাহলে এল এন কে সমান হতেছে মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস হচ্ছে সি। তো আমরা আমাদের একটা ইকুয়েশন পেয়ে গেছে। এখন এইখানে আমি যদি হচ্ছে একটা গ্রাফ প্লট করি, আচ্ছা আমাকে যে ভাই ডেল এইচ কিসের এনার্জি? ডেল এইচ হতেছে কোন একটা বিক্রিয়ার ডেল এইচ থাকে না, সেই ডেল এইচ, মানে যেমন ধরো এরকম ছোটবেলায় পড়ছো কার্বন প্লাস অক্সিজেন সমান কার্বন ডাই অক্সাইড। এখানে ডেল এইচ এর মান মনে আছে যে -393 কিলোজুল, ওই যে ওইটা হতেছে আমাদের ডেল এইচ। এখন আমি যেখানে ছিলাম, যে ধরো
তুমি যদি এরকম একটা গ্রাফ প্লট করো, ধরো আমি তোমাকে দেখাচ্ছি, এটা গ্রাফ নিচ্ছি, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। আমি এই বরাবর নিচে হইতেছে এল এন কে, আর এই বরাবর নিচে হইতেছে 1/t। ধরো এরকম একটা গ্রাফ নিলাম। ওকে, এখন এই গ্রাফ যদি আমি নেই, তাহলে দেখো তো আমি যদি সমীকরণটাকে হইতেছে একটু আমাদের গ্রাফ অনুযায়ী বসাই, তাহলে কি দাঁড়ায়? তুমি এটাকে নিছো ওয়াই অ্যাক্সিস বরাবর, এই যে ওয়াই অ্যাক্সিস। 1/t কে তুমি কি নিছো এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এই যে 1/t হইতেছে এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এই পুরোটাকে আমি কি ধরতে পারি? এম ধরতে পারি। সো এম এক্স প্লাস সি আসে না? সো বুঝতেই পারছো সরলরেখা সমীকরণ আসে। যদি আমি হইতেছে এটাকে ওয়াই এক্সিস বরাবর নেই, তাহলে ওয়াই সমান হইতেছে এম এক্স প্লাস সি। তাহলে দেখো তো, এই যে আমি এখানে নিলাম হইতেছে এল এন কে, কে মানে এগুলো বড় হাতের কে, আর এখানে নিলাম হইতেছে 1/t। এবং এটা এমন একটা বিক্রিয়া, যে বিক্রিয়া ধরো হইতেছে তাপোৎপাদী বিক্রিয়া। এই তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান কি? ডেল এইচ এর মান কিন্তু মাইনাস, তাই না? নেগেটিভ। এখন তুমি কিছুক্ষণ আগে বলছো যে এখানে আসলে আমাদের ইকুয়েশনের ঢাল কি? আমাদের ঢাল হইতেছে এইটা, মাইনাস ডেল এইচ বাই আর। এখন এইখানকার মাইনাস মানে ঢালের এখানের তো একটা মাইনাস অবশ্যই আছে, এই যে সেটা মাইনাস ডেল এইচ বাই আর, আর এখানকার মাইনাস, তো এই মাইনাস আর এই মাইনাস মিলে ভ্যালুটা কি পজিটিভ হবে না? সো পজিটিভ ভ্যালু মানে তোমাদেরকে বলছিলাম যে এরকম হবে আর কি, বুঝো কিনা? মূল বিন্দুগামী হবে না, মূল বিন্দুগামী হবে না, কারণ সি আছে তো। কি বলছি ভাইয়া, যে আমাদের যেহেতু এটা তাপোৎপাদী বিক্রিয়ার জন্য গ্রাফটা আমি আঁকছি, তো তাপোৎপাদী বিক্রিয়া ডেল এইচ এর মানে একটা মাইনাস হয়, সেই মাইনাস আর এই মাইনাস মিলে আলটিমেটলি প্লাস হইলো। তাহলে প্লাস মানে ঢালের ভ্যালু পজিটিভ আসবে, বাট ঢালের ইকুয়েশন কিন্তু এটাই। সে বিক্রিয়া যে টাইপের হোক, দিস ইজ ইকুয়েশন, বাট ভ্যালু এখানে পজিটিভ আসবে। আবার এই সেম গ্রাফটা আমি এল এন কে নিব, আর এখানে 1/t নিব, এবং ধরো এটা তাপহারী বিক্রিয়ার জন্য আমি বের করতে চাচ্ছি। তাপহারী বিক্রিয়ায় ডেল এইচ এর মান তো পজিটিভ আসবে, তাই না? তাহলে আমাদের এখানকারও ঢালের ইকুয়েশন কি? ঢালের ইকুয়েশন হইতেছে এইটা, এম সমান ডেল এইচ বাই আর। এখানে তো মাইনাস অবশ্যই থাকবে, সো ওই মাইনাস আর এই প্লাসে আলটিমেটলি ভ্যালুটা মাইনাস থাকবে। সো মাইনাস ভ্যালু বলছিলাম কোন দিকে কাত হবে, এরকম, যে রেখার গোড়ায় সোজা করে কলম ধরলে বামে মিলাইতে হবে আর কি। সবাই লিখে নাও, আমি রিভিউ করে দিব, অনেক কথা বকবক করছি, অনেক কিছু। তাইলে আমরা আসলে সমীকরণ ভিত্তিক যে পড়াশোনা সেগুলো শিখছিলাম। তো সমীকরণ ভিত্তিক হইতেছে ভ্যান টপের ইকুয়েশন একটা ইম্পর্টেন্ট জিনিস। ইম্পর্টেন্ট এই কারণে, তাপমাত্রার সাথে সাম্য ধ্রুবক যে পরিবর্তন হয় বা সাম্যাঙ্ক পরিবর্তন হয় সেটা। ইকুয়েশন কি? এল এন কে সমান মাইনাস ডেল এইচ বাই আর প্লাস সি। তুমি এইটুকু এভাবে মনে রাখতে পারো, বা সিও মনে রাখতে পারো। ওকে, ভালো কথা। তো তারপরে আমরা বললাম যে তুমি যদি হইতেছে এখানে যেহেতু এই সমীকরণটাতে আর নেওয়া হয়, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এবং এইটা গ্যাসের জন্য হয়, তো গ্যাসের জন্য তো ইউজুয়ালি আমরা কেপি মাপি, বুঝছো? তো যেহেতু ইউজুয়ালি কেপি মাপি, এই জন্য হইতেছে কেপি নেওয়া ভালো। বাট কেসি এর জন্য সমীকরণ সমান ইউজ হয়েছে, দেখবা বইতে একদম সমান ইউজ করছে। আর যদি হইতেছে তুমি এল এন কেপি, এই যে এল এন কে ভার্সেস 1/t গ্রাফ নাও, তখন ঢাল দাঁড়ায়, ঢালের ইকুয়েশন দাঁড়ায় মাইনাস ডেল এইচ বাই আর। সো ঢালের ইকুয়েশন হইতেছে মাইনাস, এখানে ডেল এইচ বাই হইতেছে আর। ওকে, ভালো কথা। তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য ঢালটা পজিটিভ আসে, আর তাপহারীর জন্য ঢালটা নেগেটিভ আসে, মনে রাখবা। সো তাপ উৎপাদীর জন্য ডেল এইচ বাই আর এর ওই আরটা মোলার গ্যাস ধ্রুবক, একই আর। এই আরও যা, ওই আরও তাই। এবার আমরা দেখবো হতেছে যে এই প্রশ্ন দুটো একটু লিখে নাও।
ওকে, প্রথম প্রশ্ন, এলএন কেপি টি ইনভার্স লেখে ঢালের মান 100 কেলভিন হলে ডেল এইচ এর মান কত? তাহলে প্রথমত তোমাকে হইতেছে ওই ঢালের মানের ইকুয়েশন মনে রাখতে হবে। এ নাম্বার যদি করি ডেল এইচ বাই হইতেছে আর, তাই না? তাহলে আলটিমেটলি এখানে কি দাঁড়ায়, এম মানে হইতেছে 100 কেলভিন, এখানে হচ্ছে 100 কেলভিন বসাই এককটা, মাইনাস এখানে ডেল এইচ বাই হইতেছে আর, আর এর মান হইতেছে 8.314 জুল পার মোল পার কেলভিন। তাহলে ডেল এইচ সমান কি দাঁড়ায়, -831, 100 দিয়ে গুণ করবা, এই কেলভিন আর কেলভিন ইনভার্স কাটাকাটি যায়, 0.4 জুল পার মোল। এই হচ্ছে প্রথম প্রশ্নের আনসার। আর দ্বিতীয় প্রশ্ন বলছে ওয়াই অক্ষের ছেদাংশের মান 10 হলে এনট্রপির চেঞ্জ কত? 2 নম্বর প্রশ্ন আসলে তোমাদের পরীক্ষায় কোনোদিন আসবে না, আমি বলে দিলাম, তাও করে দিচ্ছি। এই ওয়াই অক্ষের ছেদাংশ মানে কি, ডেল এস বাই আর না, সমান কত, 10। এই মনে পড়ে ওই যে এই পার্টটুকু, এই যে সি, সি মানে কি, সি মানে ডেল এস বাই আর। তাহলে আলটিমেটলি কি থাকে, ডেল্টা এস থাকে হইতেছে এইটা 10 ইন্টু 8.314, আলটিমেটলি কি থাকে 83.14 জুল পার মোল পার কেলভিন। এটা আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। ওকে, সো দুটো খুবই ইজি প্রশ্ন, এমন আহামরি কঠিন কিছু না, একটু সেভ করে নেই। এরপরে আমরা আরেকটা টপিক দেখবো, লিখে নাও। আহ এইটা দেখার আগে তোমাদেরকে হইতেছে আরেকটা টপিক, এটাকে আমি আগে পড়াই, তারপরে মজা হবে। তো আমি জানি তোমাদের আসলে কেন জানি একটু মানে তালগোল পাকায় যেতেছে। লিখে নাও, দুটি ভিন্ন তাপমাত্রায় সাম্য ধ্রুবক, মানে তাপ হারি না তাপ উৎপাদী কিভাবে বুঝবো, এই যে দেখো ডেল এইচ এর মান মাইনাস আসছে, মানে এটা কি হবে, এটা তাপ উৎপাদী হয়েছে, এখান থেকে বোঝা যায় আর কি। আমরা এর আগে দুইটা ভিন্ন তাপমাত্রায় হার ধ্রুবকের ইকুয়েশন পড়ছিলাম, তাই না? মনে পড়ে কিনা? আমি তোমাদেরকে রিকল করাই দেবো, সমস্যা নেই, আর্হেনিয়াস ইকুয়েশনে। আর এইখানে হইতেছে আমাদের দুইটা ভিন্ন তাপমাত্রায় সাম্য ধ্রুবকের আমি সমীকরণ দেখবো কিরকম। ধরো যে আমার কাছে একটা তাপমাত্রা দেওয়া আছে T1, সেই তাপমাত্রায় সাম্য ধ্রুবক ধরো K1। আরেকটা তাপমাত্রা হচ্ছে T2, সেই তাপমাত্রায় সাম্য ধ্রুবক হইতেছে K2। এখন আমার উদ্দেশ্য হইতেছে যে এদের মধ্যে সম্পর্ক স্থাপন করা, যে K1 আর K2 একজনের সাথে আরেকজনের কিভাবে সম্পর্কিত। এখন এটা তুমি কেমনে করবা, তাহলে খেয়াল করো তোমার উদ্দেশ্য কি। তোমার উদ্দেশ্য দুইটা ভিন্ন তাপমাত্রা, তার সাথে তাদের সাথে সংলগ্ন যে সাম্য ধ্রুবক সেটা বের করা। সো এটা তোমাদের এই সেম টাইপের একটা ইকুয়েশন আগেও করাইছি, যে ঢালের ইকুয়েশন কি, ঢালের ইকুয়েশন হইতেছে কোটিদ্বয়ের অন্তর y1 মাইনাস y2 আর ভুজদ্বয়ের অন্তর x1 মাইনাস x2। আর তুমি যে ঢালটা জানো সেই ঢালটা কি গ্রাফের জন্য প্রযোজ্য মনে আছে? এখানে হইতেছে ln k, আর এখানে হইতেছে 1/t। ওকে, এটুকু লিখে নাও। এবং এই গ্রাফের ঢালের মান মনে আছে কাঁচা বাচ্চারা, এম সমান কত, মাইনাস ডেল এইচ বাই আর, তাই না? এম সমান হচ্ছে মাইনাস ডেল এইচ বাই আর। তাহলে আমি যদি এটা ভ্যালু ইনপুট করি, এম এর মান হইতেছে মাইনাস ডেল এইচ বাই আর, বসাইলাম এটা সমান y1, y1 মানে কি, এই যে ln k1 মাইনাস ln k2, x1, x মানে কি 1/t1 মাইনাস 1/t2। তাহলে উপরের টুকু যদি আমি বাম পাশে লিখি তাহলে কি দাঁড়ায়, ln k1/k2 ভাগ আছে দেখে, সরি বিয়োগ আছে দেখে ভাগ হয়ে গেল, মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু এখানে হচ্ছে 1/t1 মাইনাস 1/t2। দেখো তো এরকম একটা ইকুয়েশন তোমার কাছে একটু পরিচিত পরিচিত লাগে কিনা।
সো এরকম একটা সিমিলার ইকুয়েশন তুমি পড়ছিলা হইতেছে ভ্যান্ট অফ কি বলে অ্যারহেনিয়াস ইকুয়েশনে পড়ছিলা। সো ওই দুইটার সাথে যেন তোলগাল মানে কি বলে আহ তালগোল না পাকায় যায়, এই জন্য আমরা একটু পরের স্লাইডে কম্পেয়ার করে দেখব। ওকে, সো সবাই একটু লিখে নাও অ্যারহেনিয়াস ভার্সেস ভ্যান্ট অফ। এই দুটোর সাথে স্টুডেন্টরা তালগোল পাকায় ফেলে। এই অ্যারহেনিয়াস তুমি কার সাথে কার সম্পর্ক স্থাপন করছিলা? তাপমাত্রার সাথে, তাপমাত্রার সাথে হার ধ্রুবক, মনে আছে? সো অ্যারহেনিয়াসে তাপমাত্রার সাথে হার ধ্রুবকের সম্পর্ক স্থাপন করা হয়। আর এইখানে কি হবে? এইখানে তাপমাত্রার সাথে হার ধ্রুবক না, তাপমাত্রার সাথে সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবক মানে কেপিকেসি সম্পর্ক। তারপরে এইখানকার যে ইকুয়েশনটা ছিল, সেই ইকুয়েশন ছিল হইতেছে এইটা যে এল এন কে, ছোট হাতের কে অ্যাকচুয়ালি, কে সমান হইতেছে মাইনাস ইএ বাই আর টি প্লাস এল এন এ, এমন ছিল আর কি, বুঝছো? ওই যে এল এন কে সমান এল এন এ মাইনাস ইএ বাই আর টি এরকম পড়ছিলা, একই রকমের দেখায়। আর এইখানে কি জানো, এইখানে হইতেছে এইটা এল এন কে সমান মাইনাস ই এর জায়গায় ডেল এইচ বাই আর টি প্লাস হচ্ছে সি। অনেকটা কাছাকাছি না? মানে এতটাই কাছাকাছি, খেয়াল করো, খালি এখানে ইয়ে থাকে, এখানে হইতেছে আর টি, আর এখানে ডেল এইচ বাই আর টি। এইখানকার এল এন এও কনস্ট্যান্ট, এখানকার সিও তো কনস্ট্যান্ট। ইভেন এইখানকার ইকুয়েশন ছিল হইতেছে এইটা এল এন কে ওয়ান বাই কে টু সমান মাইনাস ইয়ে বাই আর ইন্টু ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু। আর এইখানে কি, এখানে এই হুবহু সেম জিনিস আমি একবারে কপি পেস্ট করে দেখাই। এই যে সেম জিনিস, খালি একটুখানি পার্থক্য হয়। এই ই এর জায়গায় খালি হয় হইতেছে মাইনাস ডেল এইচ বাই আর। তাহলে এই ছোট হাতের আর আর ছোট হাতের কে, বড় হাতের কে, এগুলো দিয়ে আসলে বোঝা যায় না। মেইনলি বোঝা যায় যদি দেখো আনাচে কানাচে সক্রিয় শক্তি নিয়ে ডিল করা আছে, তাহলে সেখানে অ্যারেনিয়াস ইকুয়েশন। আর যদি দেখো আনাচে কানাচে ডেল এইচ আছে, তাহলে সেটা হচ্ছে ভ্যান ডফের ইকুয়েশন। এবং এখানে এই মানটাও জুলে ছিল, তোমাদেরকে বলছিলাম ট্র্যাপ দিবে, এখানেও এই মানটা বসাইলেও জুলে বসাইতে হবে, বের হইলেও জুলে বের হবে। সবার লিখে হইলে বললো। ওকে, এরপরে একটা প্রশ্ন তোমাদেরকে দেই। প্রশ্ন হতেছে এইটা, তাপোৎপাদী বিক্রিয়ায় তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে কেপি বাড়বে না কমবে? চিন্তা করো তো। সো তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে কেপিকেসি বাড়বে না কমবে? এখন আমি তোমাকে আসলে একটু সহজ করে বলে দেই, সেটা হতেছে এটা অনেক কঠিন, মানে চিন্তা করা অনেক কঠিন। আগে তোমাদেরকে সহজ করে চিন্তা করে দেই। ভাই সহজ করে চিন্তা করলে এই যে দুইটা গ্রাফ তোমাদের চোখে লেগে আছে না, যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তুমি যদি হইতেছে না না না, এই গ্রাফ দেখে মনে করতে পারবা না, আচ্ছা আমরা এমনি দেখি। গ্রাফটা কি কাহিনী আছে, গ্রাফ থেকে বোঝাটা কঠিন, আহ বেঁচে যাবে, আমি তোমাদেরকে এমনি বুঝাই দিচ্ছি, দেখো। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে কেপি এর মান কি বাড়বে না কমবে, সেটা হচ্ছে ইকুয়েশন। এখন ভ্যান্ট অফ কি বলছে? ভ্যান্ট অফ বলছে হচ্ছে এইটা যে এল এন কেপি সমান মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু ওয়ান বাই টি, ওই সিটা বাদ দাও আর কি, বুঝছো? এখন এই সমীকরণে অনেক মাংস টাংশ আছে, বাট আমার যেটুকু লাগবে আমি সেটুকু রেখে শুধু মানে সেটুকু রাখবো, বাকি মাংস টাংশ বাদ দিয়ে দিব। যেমন এই সিটা আসলে আমার চেঞ্জ হবে না। আমার দরকার ইকুয়েশনে কি এল এন কেপি সমান হইতেছে, এবং তাপ উৎপাদী যেহেতু,
তাহলে বুঝো যে এই মাইনাসটা কে থাকবে, তাপ উৎপাদী মানে মাইনাসটা কিন্তু আর থাকবে না। ভ্যালুটা আলটিমেটলি কি থাকে, ভ্যালুটা আলটিমেটলি থাকে হইতেছে এই 1/t। বুঝো কিনা? কেন ভাইয়া? মানে আমি জাস্ট, আমাকে তো মান বের করতে বলে নাই, আমাকে বের করতে বলছে বাড়বে না কমবে। তাহলে যেগুলো আমার কোনো পরিবর্তন হবে না, ডেল এইচ এর মানে তো পরিবর্তন হবে না, আর এর মানে পরিবর্তন হবে না, সি পরিবর্তন হবে না, এবং মাইনাসটা আমি দেখলাম ডেল এইচ এর এখানে ভ্যালুটা পজিটিভে আসবে। সো আলটিমেটলি কি থাকে, আলটিমেটলি থাকে হইতেছে কেপি সমান এই পাশের এলএন ওই পাশে গেলে e⁻1/t। তোমাকে এইটা নিয়ে এখন ডিল করতে হবে। যারা জানো না ম্যাথমেটিক্যাল টার্ম, এই পাশের এলএন ওই পাশে গেলে ই বেজ হয়ে যায়, আর এই পাশে লগ থাকলে ওটা 10 বেজ হয়ে যেত। এখন প্রশ্ন হতেছে তুমি যদি তাপমাত্রা বাড়াও, দেখো তাপমাত্রা যদি বাড়াও তাহলে 1/t আবার কি ছোট হবে না? বুঝি তো? কারণ তোমার এখানে তো 1/t আছে, তাপমাত্রা বাড়ালে 1/t ছোট হবে, আর ই টু দি পাওয়ার মান ছোট মানে হইতেছে এই কেপি এর মান কি হবে, ছোট হবে। সো কেপি কি হবে, কেপি কমবে। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ দিলে কেপি মান কমে যায়। তো এটা হচ্ছে একটু ম্যাথমেটিক্যালি কয়েকটা স্টেপ আগায় তারপর চিন্তা করতে হয় আর কি। বাট একটু মুখস্থ করো, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ দিলে কমবে, তাপ হারি বিক্রিয়ায় তাপ দিলে বাড়বে। তো এইভাবে চিন্তা করলে হয়। আর এই ম্যাথটা একটু লিখে নাও, এটা আমাদের আজকের দিনের লাস্ট ম্যাথ। ম্যাথটা একটু তুলো, আমি একটু আসি। ওকে, এই অঙ্কেও তোমার জন্য একটা ট্র্যাপ দেওয়া আছে, দেখো ট্র্যাপটা কি। ট্র্যাপটা হইতেছে এইখানে ডেল এইচ এর মান দেখছো কিসে দেওয়া আছে, কিলো জুলে দেওয়া আছে, কিন্তু অবশ্যই তোমাকে কিসে নিতে হবে, জুলে নিতে হবে। আর আমার কাছে একটা তাপমাত্রা হইতেছে এই যে T1, এই মানটা দেওয়া আছে 273 কেলভিন, আর T2 এটা দেওয়া আছে 300 কেলভিন। তাহলে আমি বিশ্বাস করি ইকুয়েশন সবার মুখস্থ, কারণ সেম ফরম্যাটের ইকুয়েশন তুমি আগে মুখস্থ করছিলা। ইকুয়েশন হইতেছে এইটা, ln k1/k2 সমান হইতেছে মাইনাস ডেল এইচ। সো ডেল এইচ মানে হইতেছে 90 × 10⁻³ r 8.314 ইন্টু 1/t1। সো 1 বাই হইতেছে T1 273 মাইনাস 1/t2, 1 বাই হইতেছে 300। তাইলে আমাকে কেউ কেউ একটু বলবা যে এইখানকার মানটুকু কতটুকু থাকে, K1 এর একটু ডান পাশে টুকু করে কেউ যেন আমাকে বলো তো। K1 এর মান থাকে হইতেছে 0.00564 বাই হচ্ছে K2। চিহ্ন সহ বলে এখানে কতটুকু আসে, 3.56। আচ্ছা, 3.56। ইভেন বুঝতে পারছো এটা তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ানো হয়েছে, তাহলে কেপির মান বাড়বে আর কি। তাহলে 3.56, এখন আমার এই পাশের এবং ওই পাশে গেলে কি হবে, 0.00564 বাই K2 সমান হইতেছে e⁻3.56। তাহলে দেখো তো K2 এর মান কত আসে।
ও আচ্ছা, বুঝছি। এইখানের মানটা 3.56 আসে না, এখানের মানটা কি আসে? এখানের মানটা কি একজন একটু বলো। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ভাই 8.31 কেন নিলাম, কারণ দেখো এই যে এখানে সব জুলে নিচ্ছ, জুলে এসআই একক। তারপরে হইতেছে আহ এখানে যেহেতু তুমি জুলে নিচ্ছ, এই জন্য এখানেও তোমার এসআই মানটা নিতে হবে, কারণ জুল তো এসআই একক। আচ্ছা, -3.56, -3.56, এটা থাকে। তাহলে -3.56। আর পরে K2 এর মান কত থাকে? 0.2 থাকে। ওকে, ধরলাম 0.2। মানে সোফার একটা 0. আরে এক একজন এক একটা বলে রে। 0.028। মানে তুমি সোফার যতগুলো সমীকরণে আর দেখছো, তো যতগুলো সমীকরণে আর দেখছো। আচ্ছা, যাই হোক, তোমাদেরকে দিয়ে ভরসা পাই না। নাও, এটা হচ্ছে কিছু একটা আসবে, এক একজন এক একটা বলে। তো তোমরা যতগুলো সমীকরণ পড়ছো, সেই সমীকরণগুলোতে একটা জায়গায় শুধু আর এর মান 0.081 নিতে হয়, সেটা হচ্ছে কেপিকেসি সম্পর্ক। আর সবখানে আর এর মান হতেছে এসে এককে। এই পর্যন্ত। তাহলে আজকের ক্লাসটাকে যদি আমি সংক্ষেপে একটু রিভিউ করে দিই, তাহলে আমরা আজকে কি শিখলাম? আমরা শিখলাম হইতেছে, প্রথমে দেখছি কেপিকেসির একক। সো আসলে কেপিকেসির কোনো একক হয় না, বুঝছো? আসলেও হয় না, কিন্তু আমাদের পরীক্ষার জন্য হয়, এবং সে আমাদের পরীক্ষার জন্য এককটা হইতেছে কেসির একক মোল পার লিটার টু দি পাওয়ার ডেল্টা এন। এখানে তুমি গ্যাসিয়াস মোল সংখ্যা, একস মোল সংখ্যা দুটোটা নিবা। আর কেপির একক হইতেছে এটিএম টু দি পাওয়ার ডেল্টা এন। এটিএম টু দি পাওয়ার ডেল্টা এন মানে হইতেছে শুধু গ্যাসের মোল সংখ্যা নিব, আর যদি ডেল এন এর মান 0 হয়, তাহলে কেপিকেসি ইউনিটলেস হয়ে যায়, কোনো একক থাকে না। এরপরে দেখছি তিনটা সমীকরণ, একটা হচ্ছে কোনো বিক্রিয়াকে ঠিক ইনভার্স করলে ওই বিক্রিয়ার কেপিকেসিও ঠিক ইনভার্স হয়ে যায়। আর কোনো বিক্রিয়াকে যদি আমি কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে ওইটা পাওয়ার হয়ে যায়। এই ইকুয়েশনটা বইতে হয়তো পাবা না, ম্যাক্সিমাম বই এটা নাই। তো আমি যেটুকু শিখাইছি এটুকুই শিখো। তারপরের একটা ইকুয়েশন হতেছে কোনো বিক্রিয়াকে যদি আমি, মানে দুইটা বা তিনটা বিক্রিয়াকে যোগ করি, নতুন বিক্রিয়া বানাই, তাহলে সেই নতুন বিক্রিয়ার কেপিকেসি হবে ওই বিক্রিয়াগুলোর কেপিকেসির গুণফলের সমান। এটাও হয়তো বইতে পাবা না, অনেক বইতে নাই। আমি যেটুকু শিখেছি এটুকু শিখো। তারপর হচ্ছে কেপিকেসির সম্পর্ক, এইটা আবার বইতে দেখবা যে ভরা, বই খালি এইটা এটা দিয়ে খালি ম্যাথ করছে। এবং বই পড়লে তোমার কাছে মনে হবে যে এর বাইরে মনে হয় আর কিছু হয় না। দেখবা সারাদিন খালি একটা ইকুয়েশন, একটা দিয়ে এমসিকিউ, একটা দিয়ে সিকিউ, যে কেপি সমান কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন, আর এর মান 0.0821। আর তারপরে দেখছি যে তাপমাত্রার সাথে সমদ্রুবকের সম্পর্ক, ভ্যান টফের ইকুয়েশন। সো ভ্যান টফের ইকুয়েশন হতেছে এল এন কে সমান মাইনাস জেল এইচ বাই আর টি প্লাস সি। তারপরে দেখলাম তাপ উৎপাদন নিলে গ্রাফটা কেমন হয়, তাপ হারি নিলে গ্রাফটা কেমন হয়। সো বাকিটুকু তো প্র্যাকটিস। আর তোমাদের জন্য আগামী ক্লাসে আসার আগ পর্যন্ত কাজটা হচ্ছে যে বই থেকে শুরু থেকে তুমি হতেছে ভ্যানটফটা আসলে সিরিয়ালি হয়তো পাবা না, বাট ভ্যানটফ খুব আলাদা করে টাইটেল দিয়ে পাবা। যে ভ্যানটফের সমীকরণ, ভ্যানটফের সমীকরণটা পড়বা, কেপিকেসি সম্পর্কের ইকুয়েশনটা পড়বা, কেপিকেসির এককটা পড়বা। সো বই থেকে ম্যাথ করার দরকার নেই, কিন্তু থাকে না যে কনসেপ্ট গুলো যেগুলো আছে, সেগুলো একটু পড়ে আগামী ক্লাসে আসবা। ঠিক আছে? ওকে ভাইয়া, ভালো থেকো সবাই। আগামী ক্লাসে দেখা হচ্ছে সবার সাথে। আল্লাহ হাফেজ সবাইকে। এক্সট্রা ক্লাস হইলে তো জানাই দেবো সকালবেলা, সম্ভাবনা কম।